হ্যালো এভরিওয়ান। তো আজকের থেকে আমরা শুরু করব তোমার এবিটি এর সলিউশন। ঠিক আছে? তো এটা এবিটি এর ফার্স্ট সলিউশনটা, এটা হচ্ছে তোমার SC-1। ঠিক আছে? সাবজেক্ট SC-1 পেজ নাম্বার এবিটি এর। হ্যাঁ, আর ফার্স্টে আমরা করছি সেকশন এ। ওকে, সেকশনে। আর আর বাই দ্য ওয়ে, আমি হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে মানে এইগুলো এডিট করতে হয়তো একটু বেশি সময় লাগছে, যে কোশ্চেন্স অ্যান্সার। তো আমি আমার টেলিগ্রাম গ্রুপে কোশ্চেন্স গুলো দিয়ে দেবো, যদি কারোর এবিটিএ না থাকে তারা ওভাবে করে দেখে নিবে। হ্যাঁ, কোশ্চেন্সটা আলাদা দিয়ে দেবো, পিডিএফস গুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে? তো আপাতত আমি এইগুলো এডিট করতে একটু টাইম বেশি লাগছে, এর জন্য তোমরা তাড়াতাড়ি ভিডিও চাচ্ছ, তো এর জন্য ভাবলাম যে শুধু আমি সলিউশন করে দেবো, তোমরা বইয়ে পেজ নাম্বার বলে দিব, আমি তোমরা করে নিও। আর টেলিগ্রাম যাদের কাছে এখনো টেস্ট পেপার আসেনি, তারা তাদের জন্য আমি ওই ফটো তুলে পাঠিয়ে দেবো। ঠিক আছে? যাতে তোমরা সবাই ওই কোশ্চেনটা দেখে করে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, একটি ইলেকট্রনের আধান ই এবং তার ভর এম একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রেখেছি। তো আমরা সবার আগে জানি সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্রে সুষম তড়িৎ ক্ষেত্রে আমাদের কি হয়? সুষম তড়িৎ ক্ষেত্রে আমাদের এফ ইকুয়াল টু এম এ হয়। ঠিক আছে? সরি, এফ ইকুয়াল টু এম এ তো হয় না, আমাদের সুষম তড়িৎ ক্ষেত্রে এফ ইকুয়াল টু ই কিউ হয়। ঠিক আছে? ইটা যেহেতু সুষম মানে যদি বলতো তোমার সুষম না হয়েও বিষম তড়িৎ ক্ষেত্র বলতো, তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারতাম না, কারণ ই ওখানটায় ভ্যারিয়েবল, ওখানটায় ই হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে আলাদা। বাট সুষম বলেছে, সো আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, এফ ইকুয়াল টু ই কিউ। সো এখানটা আমাদের চার্জটা বলেছে, কি চার্জ বলেছে আমাদের? আধান হচ্ছে ইলেকট্রন আধান, তো কিউর জায়গায় আমরা ই বসিয়ে দিলাম। ওকে, সো আমরা সেকেন্ড ল অফ নিউটনসের সেকেন্ড ল তো জানি, এফ ইকুয়াল টু এম এ। এখানে এম এ লিখলাম, আমাকে ত্বরণ বের করতে বলেছে, তো এ ইকুয়াল টু ই বাই এম। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাই দ্য ওয়ে, সেকশন এ হচ্ছে অলসো ইংলিশটা আছে তোমার SC-5 এ। সো একই কোশ্চেন, সো আমি এর জন্য এখানে ইংলিশেও বলে দেবো, যাতে যারা ইংলিশ ভার্সনে আছো তারাও করে নিতে পারো। তো এই কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার, if an electron with charge E, mass m, kept in a uniform electric field E, what is the acceleration? So we have to know that the F equal to ma in the second law of motion, Newton's second law of motion. And also for the uniform magnetic field, uniform electric field, we have to know that the force will be equal to E into Q. What is Q? Q is the charge of the electron. So here we have to see that the charge of the electron is E, so F equal to EQ. So we have to put F equal to MA. So you have to calculate the A equal to capital E by small a. So option B is the correct answer. Second question আমরা চলে যাই। ঠিক আছে? সো এখানে বলেছে সমবিভব তল ও তড়িৎ বলরেখার মধ্যবর্তী কোণ কত হয়, এবং ইংলিশে কোশ্চেনটা হচ্ছে, দ্য হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস অ্যান্ড দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স অফ দ্য ফোর্স। সো ইলেকট্রিক ফিল্ড লাইন্স মানে তড়িৎ বলরেখা, এবং হচ্ছে সমবিভব তলটাকে বলা হয় ইকুইপোটেনশিয়াল সারফেস। সো আমরা সবাই জানি যে ইকুইপোটেনশিয়াল সারফেস, দ্যাট মিনস দ্য অ্যাঙ্গেল বিটুইন equipotential surface as well as the electric field lines, the মধ্যে অ্যাঙ্গেল কত হয় তোমার হচ্ছে 90 ডিগ্রি। তো এটা একটা প্রুফও আছে, বইতে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? সো আমি ইংলিশটা বলে দিচ্ছি যাতে যারা ইংলিশে আছো তাদের প্রবলেম না হয়, এবং ইংলিশে যারা মানে ইংলিশে যে পেপারগুলো আছে ওগুলো আমি বাংলা ট্রান্সলেট করে করিয়ে দেবো, যাতে বোথ মিডিয়ামদেরই সুবিধা হয়ে যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, 3 নাম্বারটা, দুটি রোধের যাদের হচ্ছে অনুপাতটা 2:1, সো সমান্তরালে যুক্ত করলে তাদের পাওয়ারের অনুপাত কত হবে? তো ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। তো ফার্স্ট অফ অল, সমান্তরাল সমবায় থাকলে আমাদের কি হয়? আমরা সবাই জানি সমান্তরাল সমবায় হচ্ছে ভি, মানে বিভব সেম হয়, বিভবটা সেম হয় দুই ক্ষেত্রে। তো এখানে ইংলিশে কোশ্চেনটা বলা হয়েছিল, দ্য টু রোডস আর দ্য রেশিও অফ দ্য resistance are given 2:1 if we connected the circuit with this resistance in the parallel, সমান্তরাল মানে parallel. So what is the ratio of this power? So আমি ইংলিশে একবার পড়েই দিই কোশ্চেনটা। Two resistance whose values are in ratio 2:1 are connected in the parallel with the cell. What is the ratio of the power? Is অপশন দেওয়া আছে, সেম অপশনস। ওকে, সো
যেহেতু তোমার সমান্তরাল, দ্যাট মিনস দ্য প্যারালাল কানেকশন, দ্যাট মিন সমান্তরাল কানেকশন। তো সমান্তরাল কানেকশন আমরা কি হয়, বিভবটা সেম হয়। তো বিভব যখন সেম হয়, আমি বলেছিলাম দ্যাট মিন দ্য পোটেনশিয়াল, ওয়েন দ্য পোটেনশিয়াল ইজ সেম, উই হ্যাভ টু ইউজ দ্য ফর্মুলা অফ পি ইজ ভি স্কোয়ার বাই আর। সো when we the circuit is connected in the parallel, so we have to use the v square by r। যখন সমান্তরালে থাকবে তখন কিন্তু আমরা v square by r ফর্মুলাটা ইউজ করব। ওকে, সো আমার কেন আমার ভিটা সেম, সো v1 so v is same in the both cases, v1 equal to v2, v1 v2 আমরা দুইটা রোধের জন্য দুটা বিভব ধরলাম, যদিও হয় না তার জন্য, বাট ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ধরে নিলাম v1 equal to v2 হবে। তো এখান থেকে আমি v কি বের করতে পারি, আচ্ছা এভাবে না করে এভাবে করি, দাঁড়াও 1 মিনিট। ওকে, আমি এভাবে করি, ভিটা এরকম থাকুক, v1 v2 থাকুক, তো p তা ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই r। So what is the R1 is to R2? R1 is to R2 is given equal to 2 by 1। R1 the ratio দুটি রোধের অনুপাত দেওয়া আছে, তো R1 by R2 equal to 2 is to 1। Okay, so P1, so inversely proportional, তো P1 by P2 আমরা কি লিখতে পারি, P1 by P2 equal to P1 এর জন্য R1 টা নিচে হবে, কেন inversely proportional, that's why। তো P1 by P1 by P2 equal to R1 by R2। Okay, so P1 by P2 equal to R1 by R2। তো P1 P2 আমার দেওয়া নেই, P1 P2 ক্যালকুলেট করতে বলছে, P1 by P2, সো এটা আমার উল্টে যাবে, দ্যাট মিনস এটা R1 এর ভ্যালুটা বসিয়ে দাও, R1 হচ্ছে 2 by 1, তো দ্যাট মিনস তো 1 is to 2, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আমি আর তো আই থিঙ্ক বুঝতে হবে না, কারণ ইংলিশে যারা আছো তারা বুঝতে পারছো, প্যারালাল সার্কিট এটা গিভেন ছিল। Parallel, in case of parallel circuit we have to use this formula, so we have the potential is same in the both cases, so v1 equal to v2, so we have to see that the inversely proportional to 1 by r, so we have to use this formula and we have to get the ratio of the power, p1 is to p2 equal to 1 is to 2। so next question আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার 4 নাম্বার, কি বলেছে, এটা একদম ইজি কোশ্চেন, এগুলো দেখে ভয় পাবে না। ফার্স্ট অফ অল, সো ফার্স্টে আমাদের কি বের করতে বলছে, চৌম্বক ভ্রামক কত হবে বের করতে বলছে, চৌম্বক ভ্রামক বের করতে বলছে। আচ্ছা, চৌম্বক ভ্রামক তো আমরা আগে জানি চৌম্বক ভ্রামকটা কি, পি এম ইকুয়াল টু আই ইন্টু এ। ওকে, এখন দেখো কুণ্ডলীর বা পাক আছে এন সংখ্যা, তো এটা একটার জন্য, একটা পাকের জন্য, সো এন সংখ্যক পাকের জন্য এন ইন্টু আই। সো ইংলিশে কোশ্চেনটা ছিল, ওকে আচ্ছা দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট, ইংলিশে আমি ইংলিশ ভার্সনের কোশ্চেনও তোমার টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেবো, কোনো প্রবলেম না, মানে কোনো প্রবলেম হবে না তোমাদের। সো কোশ্চেন ইজ দ্যাট ইফ দ্য নাম্বার অফ দ্য টার্ন অফ দ্য সার্কুলার coil is n, cross sectional area is a, and the current is I in it, what is the magnetic moment? We have to know that the magnetic moment is nothing but the current into area, so cross sectional area we have to say that, so here the area is given is a and the current is I, so what is the pm equal to ia, so I n ia, সো এটার মধ্যে কিছুই নেই, এটা ইজি অঙ্ক ছিল, একদম একদম ফর্মুলা বেসড অঙ্ক, পিএম যে জানবে সেই পারবে করতে, কিন্তু এন সংখ্যকের জন্য এনটা শুধু মাল্টিপ্লাই হয়ে যাবে, বাস, নাথিং এলস। নেক্সট কোশ্চেনে চলে যাই, চৌম্বক আবেশের একক কি, চৌম্বক আবেশের একক, চৌম্বক আবেশ মানে হচ্ছে ফার্স্ট অফ অল ফাই, ফাইয়ের একক কি হবে, আমার ফাইয়ের একক সবাই জানি ওয়েবার, and English হচ্ছে কোশ্চেনটা, what is the unit of the magnetic flux, what is the unit of the magnetic flux, so we have to know that phi equal to denoted by the magnetic flux, 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 so what is the SI unit, which is the Weber, WB। okay, next question এ চলে যাই। আচ্ছা, অ্যাকচুয়ালি এগুলো সেট করতে একটু টাইম লাগে, দ্যাটস ওয়াই আমার একটু দেরি হচ্ছে, তা আমি ভাবলাম যে তোমাদেরকে আমি কোশ্চেন পাঠিয়ে দেবো যাদের নেই, আর আমি ডাইরেক্ট কোশ্চেন পড়ে পড়ে বলে দেবো, ঠিক আছে, এটা সুবিধা হবে। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর, যদি কোনো পরিবাহীর বিভব বিস্তার 180 ভোল্ট হয় তাহলে তার আরএমএস এর মান কত। ইন দ্য কোশ্চেন নাম্বার 6 we have to say that the question is that the amplitude of the alternating voltage as is 120 volt, what is the RMS value, so V naught is given, V naught is 120 volt,
Okay, so V naught is 120 volt. So what is the vrms? We have to know that the vrms is V naught by root 2. Is it easy for us? So rms value হচ্ছে আমাদের কি হয় V naught by root 2. V naught কি আছে 120 by root 2. So এটা যদি আমরা ক্যালকুলেট করি, তোমরা মানে রেশনালাইজেশন করে করতে পারো। 60 root 2, 60 root 2, that means 1.414. So এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে 84.8 volt, 84.8 volt. Option A is the correct answer. Okay, next question এ চলে যাই। যদি কোনো কুণ্ডলীর পাক সংখ্যা n, তার সাবেশাঙ্ক কিসের উপর ডিপেন্ড করে? So the question is that if the n number of if n is the number of the turn in the coil, then the value of the self inductance is proportional to the which term? So for any coil, what is the L? L is directly proportional to the n square. তোমরা যদি টার্মটাও দেখো, আমরা জানি যে এটা n স্কয়ারের সাথে প্রপোর্শনাল। এটা এই রিলেশনটা দিয়েই প্রবলেম আসে বেশি। কেন? সবাই ভাবে n এর সাথে প্রপোর্শনাল হয়, বাট নোট করবে যে সাবেশাঙ্কের কেসে, কুণ্ডলীর কেসে সাবেশাঙ্ক মানে এলটা সবসময় n স্কয়ারের সাথেই প্রপোর্শনাল হয় বেশিরভাগ কেসে। মানে ধরো তুমি ম্যাগনেটিক ফিল্ড দেখো বা ফ্লাক্স দেখো, প্রত্যেকটা কেসে হচ্ছে তোমার n এর সাথে প্রপোর্শনাল হয়। বাচ্চারা এটাতেই কনফিউজড হয়ে যায় যে সাবেশাঙ্কের সাথে কিভাবে প্রপোর্শনাল হয়, আর এটা দিয়েই কোশ্চেন আসে। তো n হচ্ছে ডিরেক্টলি, L মিন্স সাবেশাঙ্ক, আর ইংলিশে হচ্ছে ইন্ডাকটেন্স, self inductance, which is the directly proportional to the n square. Okay, next question এ চলে যাই। 8 নাম্বার হচ্ছে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, which is not the electromagnetic wave. তড়িৎচুম্বকীয় তরঙ্গ, electromagnetic wave. Option A is x-ray, gamma ray, cathode ray and the অবলোহিত রশ্মি আছে। So তো infrared ray ইংলিশে। সো আমরা জানি যে এই বাকি তিনটে A, B and C are the electromagnetic wave. So cathode ray is the right answer. cathode ray হচ্ছে তোমার electromagnetic wave না। ঠিক আছে, ক্যাথোড রের ব্যবহার তোমরা ছোটবেলায় পড়েছো, কোথায় পড়েছো সেটা দেখো, ক্যাথোড রের ভূমিকা খুব মানে ইম্পর্টেন্ট। সো 9 নম্বর কোশ্চেনে চলে যাই। একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র দ্বারা কোনো বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তা কেমন হয়? একটা যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বা ইংলিশে বলা হয় নাইন তো, হ্যাঁ, দ্য ইমেজ ফ্রম বাই দ্য অবজেক্টিভ অফ দ্য কম্পাউন্ড মাইক্রোস্কোপ। যৌগিক হচ্ছে কম্পাউন্ড, হ্যাঁ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইজ হচ্ছে, আমরা সবাই জানি যে কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে তোমার যে ফাইনাল প্রতিবিম্বটা, এখানে সবসময় ফাইনাল পড়বে, আর প্রত্যেকটা কম্পাউন্ডের জন্য পড়বে, প্রত্যেকটা অনুবীক্ষণ যন্ত্রের জন্য অ্যাটলিস্ট ইমেজের মানে প্যাটার্নটা কেমন হয় সেটা কিন্তু ইম্পর্টেন্ট জানাটা, মানে জানাটা ইম্পর্টেন্ট, মানে এটা কোশ্চেন আসে। সো অপশন ডি, অসৎ এবং বিবর্জিত, দ্যাট মিনস হচ্ছে তোমার এটা অপশন হচ্ছে ডি, ভার্চুয়াল অ্যান্ড দ্য ম্যাগনিফাইড। ভার্চুয়াল অ্যান্ড দ্য ম্যাগনিফায়ার, ভার্চুয়াল মিনস অসৎ অ্যান্ড বিবর্জিত মানে হচ্ছে তোমার ম্যাগনিফাইড। ওকে, 9 হয়ে গেল আমাদের, 10 চলে যাই। তো 10 হচ্ছে আমাদের কি, আলোর যে ধর্ম প্রমাণ করে যে আলোক তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ আমরা জানি সমবর্তনে 2 রকম কম্পাউন্ড থাকে। সমবর্তিত আলোক রশ্মির একটা কম্পাউন্ডটাই একটা 2 রকমের কম্পাউন্ডের মধ্যে একটা কম্পাউন্ডই হয় যখন সমবর্তিত হয়ে যায়, পোলারাইজড হয়ে যায়। তো ইংলিশে কোশ্চেনটা হচ্ছে তোমার 10 নাম্বার। সো আমি বলে দিচ্ছি, বাই হুইচ প্রপার্টি ইট ক্যান বি প্রুভ দ্যাট দ্য লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ মিনস হচ্ছে তির্যক তরঙ্গ, ঠিক আছে। তো অপশন এ ইজ দ্য রিফ্লেকশন, ইন্টারফারেন্স, polarization and the diffraction. Polarization is the correct answer. Option C is the correct answer in that case. Next question এ চলে যাই। তো তোমার 11 নম্বর কোশ্চেনে কি বলছে, 27 এবং 64 ভরের একটি নিউক্লিয়াস আছে R1 এবং R2। R1 is to R2 কত হবে? তো আমরা সবাই জানি, সো R ইকুয়াল টু ক্যাপিটাল R a টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। সো R1 করে দাও, R2 টাও সেম, R0 a2 হোল টু দি পাওয়ার 1/3। সো আমরা যদি বাই করে দিই R1 বাই R2, আমার এটাই চাইছে, তাহলে ওটা কার সাথে প্রপোর্শনাল? A1 বাই A2 হোল টু দি পাওয়ার 1/3। সো ভ্যালুগুলোই এরকম দেবে যাতে তোমাদের প্রবলেম না হয়। 27/64 হোল 1/3,
হোল টু দি পাওয়ার 1/3। তো এটা 27টা কি হবে তোমার হোল টু দি পাওয়ার 1/3, দ্যাট মিনস দ্য 3, 3 এর কিউব, 3/4। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমি কোশ্চেনটা বলে দিই ইংলিশে কি বলা ছিল। টু অ্যাটমস হুইচ মাস নাম্বার ইজ 27 and 64 having the nuclei radius r1 and r2 respectively, then the what is the ratio of r1 is to r2? So we have to know that the r directly proportional to the mass number whole to the power 1/3. So আমরা এইভাবে প্রসেস, সো আমরা এইভাবে করতে পারি। দেখো আর ডিরেক্টলি এটা করে, এটা বুঝতে পারছো আই থিঙ্ক। সো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কি বলেছে যে একটি বল আছে, একটি বল যার মাস দেওয়া আছে, দ্রুতি দেওয়া আছে, অ্যান্ড ড্রিবগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? তো ড্রিবগলি তরঙ্গ দৈর্ঘ্য কি জানি আমরা, L/mv, মানে H/mv। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। হ্যাঁ, তো তাহলে তার মানে কি, মানে আচ্ছা ধ্রুবগলি তরঙ্গ দৈর্ঘ্যে আমাদের কি বলা হয়েছিল, যে প্রত্যেকটা বস্তুর একটা করে ওয়েভ আছে, সেটাকে বলবো আমরা পদার্থ তরঙ্গ বা ম্যাটার ওয়েভ ইংলিশে। সো এটা আমি একটু কোশ্চেনটা 12 নাম্বারটা বলে দিই। The de Broglie wavelength of a ball of mass 120 gram moving at a speed is 20 meter per second. First of all, we have to check the units of that. So mass is given in the gram and the velocity, speed is given, speed not the velocity, speed is given 20 meter per second in the SI unit. So first we have to convert this gram into the kg. Okay, so আমরা ফার্স্ট মাসটাকে কনভার্ট করে নিই 120 গ্রাম, দ্যাট মিনস আমার কেজিতে করতে হবে, কেজিতে করব আমরা। তো ল্যামডা একবারে ভ্যালু বসিয়ে দিই, ল্যামডা ইকুয়াল টু আমরা জানি ল্যামডা ভ্যালু মনে রাখতে হবে, সরি এইচ এর ভ্যালুটা মনে রাখতে হবে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -24। সো ক্যালকুলেশনে 6.6 ধরলাম আমি, 10 টু দি পাওয়ার -34 বাই হচ্ছে মাস 120 গ্রামকে আমার কেজিতে করতে হবে, সো 1000 এ ডিভাইড ইন্টু 20। So if we calculate this, so we have to get the 2.75 10 to the power -34 meter lambda, so meter. Okay, তো আমরা এটা বুঝতে পারা গেল, এই ফর্মুলা বসিয়ে দিলে হয়ে যাবে। ফার্স্টে এটাকে কেজিতে কনভার্ট করতে হবে, তো কেজিটা আমি এখানেই কনভার্ট করে দিয়েছি। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন ইজ দ্যাট 13 নম্বর, পিএন জাংশন জংশনে দুই প্রান্তে বিভব মানে আচ্ছা সরি দুই প্রান্তে প্রযুক্ত বিপরীত বায়াসের ভোল্টেজের মান অনেক বেশি বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে কমবে, হঠাৎ বাড়বে, একই থাকবে। আচ্ছা, প্রথমত এই কোশ্চেনটা নিয়ে আমার একটু ডাউট আছে, ঠিক আছে। মানে দেখো তোমাদের সিলেবাসে পিএন জাংশন অ্যান্ড জেনার ডায়োড, দুটা ডায়োডই আছে। হ্যাঁ, তো জেনার ডায়োডের কেসে কি হয়, আফটার দ্য ব্রেকডাউন ভোল্টেজের থেকে যখন ভোল্টেজটা বেশি হয়ে যাবে, দেন আমাদের কারেন্টটা একবারে হঠাৎ করে বৃদ্ধি পায়, ঠিক আছে। আর আমরা পিএন জাংশন ডায়োড, নর্মাল যে পিএন জাংশন ডায়োড, ওটা যদি বিপরীত বায়াসে লাগাই, তাহলে কিন্তু মানে তড়িৎ প্রবাহটা যেটা হয় সেটা মাইক্রো অ্যাম্পিয়ারে হয়, সেটা আমরা ইনস্ট্রুমেন্ট মানে আমরা নেগলেক্ট করে দিই কথা। কোশ্চেনটা যখন বলেছে ভোল্টেজটাকে বাড়ালে কারেন্টের কি চেঞ্জ হবে, তার মানে আগে নিশ্চয়ই কারেন্টটা ফ্লো হচ্ছিল। তো কোশ্চেনটা এখানে জেনার ডায়োডের কথা বলছে, তো এটাতে কোশ্চেনটায় কনফিউজ হো না তোমরা, তো এটা কিন্তু জেনার ডায়োডের কথা বলছে। পিএন জাংশন লিখছে সংযোগের দুই প্রান্তে, কিন্তু এটা অ্যাকচুয়ালি জেনার ডায়োড। বিকজ অফ দ্যাট যখন বিপরীত বায়াসে আছে তখনও ভোল্টেজের মানটা কি করলে মানে বাড়ালে তোমার তড়িৎ প্রবাহটা কেমন হবে এটা জিজ্ঞেস করেছে। তার মানে আগে না আগে কিছু কারেন্ট ফ্লো হচ্ছিল যেটা কিনা মেজারেবল ছিল। তো আমরা এটা জানি যে তাহলে আমরা জেনারেটটাকে ইউজ করব। তো জেনারের কেসে কি হয় যে তোমার হঠাৎ করে বৃদ্ধি পায়, তাই তো। তো আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। Option C is the correct answer. In the case of 13 number is that what happened to the current flow of the amount of reverse bias of voltage in PN junction diode is very much increased. So when the voltage is increases in the Zener diode, you have to know that after the breakdown voltage, the current will be increased randomly at a certain amount of time. So option C is the increase instantly. Okay. সো আমরা এটা তো বোঝা গেল, আশা করি বোঝা গেছে কনসেপ্টটা। হ্যাঁ, তো কেউ একই থাকবে লিখে আসবে না। 14 নম্বর কি বলছে, অতি উচ্চ কম্পাঙ্কে তরঙ্গের সঞ্চালনের জন্য কোন প্রয়োজন, এগুলো কাটাকাটির চক্করে এগুলো মানে বাদ চলে গেছে। ভূমি তরঙ্গ, তারপরে আকাশ তরঙ্গ, এসব অপশনে আছে, ঠিক আছে। তো ইংলিশে কোশ্চেনটা হচ্ছে দ্য ট্রান্সমিশন অফ দ্য আলট্রা হাই ফ্রিকোয়েন্সি এটা ultra high frequency is made through
which wave? হ্যাঁ, অপশন 1 গ্রাউন্ড ওয়েভ, স্কাই ওয়েভ, স্পেস ওয়েভ, নন অফ দিস। সো আমরা জানি যে আকাশ তরঙ্গ দ্যাট মিনস দ্য স্কাই ওয়েভ। অপশন বি, এটা বি অপশনে ছিল আকাশ তরঙ্গ। আমি ওটা আকাশ তরঙ্গ, আকাশ তরঙ্গ বা স্কাই ওয়েভ, স্কাই ওয়েভ। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আমাদের 14টা এমসিকিউ শেষ। নেক্সট সেশন আমরা কত 2 তে চলে যাই। সেকশন 2 তে ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট টেসলা সংজ্ঞা। তো টেসলার সংখ্যা ইজি, তোমরা তোমাদের মতন করে লিখতে পারবে এটা আশা করি। হ্যাঁ, তো আমি তাও একবার বলে দিচ্ছি টেসলার সংজ্ঞাটা তোমরা। আচ্ছা, ডেফিনিশন অফ টেসলা। তো টেসলা আমরা এভাবে আগে বুঝে নাও ব্যাপারটা। এফ ইকুয়াল টু, আমরা দেখো টেসলা মানে সংজ্ঞা তোমরা যেখান থেকে ইচ্ছা দিতে পারো, নো প্রবলেম ইন ফিজিক্স। সো বইয়ে যেটা আছে তোমাদের সেটা হচ্ছে কিউ ভিভি সাইন থিটা দিয়ে এক্সপ্লেইন করা। ওকে, সো এখানে ফোর্সটা যদি আমার 1 নিউটন হয় ফর দ্য 1 কুলাম চার্জ, ওকে, ফর দ্য 1 কুলাম চার্জ অ্যান্ড দ্য ভেলোসিটি ইজ 1 মিটার পার সেকেন্ড, সেই সময় যে তোমার তড়িৎ মানে চৌম্বক ক্ষেত্রটা হবে সেটা হচ্ছে 1 টেসলা। এভাবে তুমি এটাকে বাংলায় লিখতে পারবে। কি লিখতে পারবে? যে একটা 1 কুলম ধনাত্মক আধানযুক্ত আহিত কণাকে একক গতিবেগে, দ্যাট মিনস দ্য 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ভেলোসিটিতে যদি আমি কি বলি একটা তড়িৎ ক্ষেত্রে চালনা করি, মানে সরি ম্যাগনেটিক ফিল্ডে চৌম্বক ক্ষেত্রে পাঠাই, তার উপরে 1 নিউটন যদি বল প্রয়োগ হয় তাহলে সেটি 1 টেসলা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। তো 1 টেসলার ডেফিনেশন তোমরা সবাই বইয়ের মধ্যেও আছে, তোমরা দেখে নিতে পারবে, এটা আই থিঙ্ক তোমাদের কোনো প্রবলেম হবে না। নেক্সট কোশ্চেনে চলে যাই লরেঞ্জ বল। লরেঞ্জ বলটা কি তোমার? লরেঞ্জ বল আমরা সবাই জানি এফ ইকুয়াল টু লরেঞ্জ বল। হোয়াট ইজ দ্য লরেঞ্জ ফোর্স অ্যাকচুয়ালি? লরেঞ্জ ফোর্স কি হয়? যদি আমরা একটা চার্জ পার্টিকেলকে একটা পার্টিকুলার ভেলোসিটিতে যদি শুধু ম্যাগনেটিক ফিল্ডে রাখি, ঠিক আছে, যখন শুধু একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখবো বাট একটা চার্জ পার্টিকেল, ওর মধ্যে কিন্তু অলওয়েজ আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। একটা যদি চার্জ স্থির থাকে, কারণ আমরা সবসময় দেখেছি যে ইলেকট্রিক ফিল্ডটা মানে একটা চার্জ পার্টিকেলকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড রাখি, ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফোর্সটা, তড়িৎ ক্ষেত্রের জন্য যে ফোর্সটা কাজে লাগে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু ইকিউ। ওকে, এটার মধ্যে কিন্তু কোনো ভেলোসিটির টার্ম নেই যে মানে ভেলোসিটিতে চার্জটা মুভ করছে না ওর জন্য ওর গায়ে কোনো ফোর্স লাগবে, সেটা কিন্তু কোনো কিছুই লেখা নেই। কি লেখা আছে তোমার? যে ফোর্সটা যে মানে দু রকমের ফোর্স কাজ করবে, একটা ইলেকট্রিক, একটা যদি চার্জ পার্টিকেল ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ ফিল্ডে এক্সিস্ট করে, ইএম ফিল্ডের মধ্যে থাকে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে থাকে, তার মধ্যে দু রকমের ফোর্স কাজ করে। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য কাজ করবে, সো একটা যদি ইএম ওয়েভের মধ্যে থাকে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি এগুলো, ইএম ওয়েভের মধ্যে থাকে তাহলে তার মধ্যে দুটো ফোর্স, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স কাজ করবে, একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য চার্জ পার্টিকেলটার উপরে ফোর্স কাজ করবে। ইলেকট্রিক ফিল্ডের জন্য কাজ করবে হচ্ছে ইকিউ, ওকে, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের জন্য যেটা কাজ করবে সেটা হচ্ছে দ্যাট ওয়ান কিউ ভিভি সাইন থিটা। সো আমরা দেখতে পাচ্ছি যে কিউ ভিভি সাইন থিটা দ্যাট মিনস ভেলোসিটি ইজ নেসেসারি ফর দ্য ম্যাগনেটিক ফিল্ড। যদি ম্যাগনেটিক ফিল্ড যদি পার্টিকেলটা মানে চার্জ পার্টিকেলটা যদি কোনো ভেলোসিটি না থাকে, ও রেস্টে থাকে, তার মধ্যে কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড কাজ করে না। এটা মনে রাখবে। হ্যাঁ, যদি ভিটা যদি জিরো হয়ে যায় তাহলে কোথা থেকে আর ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, মানে ম্যাগনেটিক ফিল্ডের যে ফোর্সটা অ্যাপ্লাই করবে সেটা হবে না। তো ইলেকট্রিক ফিল্ডটা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডটা অলওয়েজই কাজ করবে, সে রেস্টে থাকুক বা মুভে থাকুক। সো টোটাল ম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে লরেঞ্জ ফোর্স। সেটা হচ্ছে কি হবে? ই কিউ প্লাস কিউ ভি ক্রস বি, এটাকে আমরা লরেঞ্জ ফোর্স বলি। ওকে, সো লরেঞ্জ ফোর্সের ডেফিনেশন ইংলিশে যারা আছে তারাও পারবে আশা করছি। নেক্সট কোশ্চেনে চলে যাই, বিকজ অফ দ্য নেক্সট মানে বেশি করলে হবে না, এখন তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তোমাদের এগুলো। 2 নম্বর কোশ্চেনে বলছে 400 পাকের একটি কুণ্ডলীর সাবেশাঙ্ক 8 মিলি হেনরি। কুণ্ডলীর মধ্যে এম মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে চৌম্বক প্রবাহের মান কত? চৌম্বক প্রবাহ মানে কি? ফাইয়ের মান বের করতে বলছে। তো ইংলিশে আমি একবার কোশ্চেনটা পড়ে দিই। হ্যাঁ, কোশ্চেনটা আমি টেলিগ্রামে পাঠিয়ে দেবো, যাদের কাছে নেই এখনো বই অ্যাভেলেবেল, তো তাদের কাছে আমি পাঠিয়ে দেবো, কিন্তু আমি কোশ্চেনটা এখানে অ্যাড করতে পারি নেই, সরি। হ্যাঁ, তো তোমরা ওটা কোনো প্রবলেম হবে না আশা করছি, কারণ কোশ্চেন আমি পাঠিয়ে দেবো। ওকে, তো ফার্স্টে তোমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, আমি কোশ্চেন পাঠিয়ে দিচ্ছি, তোমরা ওখানে কোশ্চেনগুলোকে আগে দেখে নাও, দেন গিয়ে তোমার ভিডিওটা দেখো। ঠিক আছে, কোশ্চেনও পেয়ে যাবে, ভিডিও দেখতে পারবে ইংলিশ যারা, কারণ বাংলার কোশ্চেনটা আমি অ্যাড করেছি।
ওকে, সো তোমার হয়ে গেল দ্য সেলফ ইন্ডাকটেন্স অফ এ কয়েল হ্যাভিং দ্য 500 নাম্বার অফ ট্রান্স অফ 8 হেনরি অ্যাট 8 মিলি হেনরি। ওকে, সো আমরা এই কোশ্চেনে চলে যাই। এটা তোমার কোশ্চেন নাম্বার, আচ্ছা দাও এক মিনিট, কোশ্চেন নাম্বার এটার, ও সেকশন, হ্যাঁ কোশ্চেন নাম্বার হচ্ছে 2, কোশ্চেন নাম্বার হচ্ছে 2। সো কি কি গিভেন আছে, n ইকুয়াল টু 400, ठीक है, L इक्वल टू 8 मिली हेनरी, I is 5 मिली एम्पियर। तो phi, what is the phi? Phi is the magnetic flux and বাংলায় হচ্ছে চৌম্বক প্রবাহ। phi equal to LIN, আমি বলছি যে phi টাও ডিরেক্টলি প্রপোর্শনাল টু n, একটু আগেই বললাম আমি। তো n কিন্তু ইনক্লুড করতে হবে, আমরা এমনি কি জানি phi equal to li, but n will be included because of that there is a n number of trans। ওকে, তো n number of 400 প্লাস 8 মিলি মানে 10 to the power minus 3, and এটা হচ্ছে কত হবে 5 into 10 to the power minus 3। ওকে, এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার অ্যান্সার আসে যে 16 into 10 to the power minus 3 ওয়েবার। ওকে, ইউনিট ওয়েবার কোশ্চেনে ছিল একটু আগে, শর্ট কোশ্চেনে। নেক্সট 3 নাম্বার কোশ্চেনে কি বলছে, 3 নাম্বার কোশ্চেনটা একবার দেখিয়ে দিই নালে। ওকে, 3 নাম্বার কোশ্চেনটা বলেছে, এটা হয়ে গেল, ও সরি এটা অথবার কোশ্চেন। অথবার কোশ্চেন হচ্ছে এলসিআর বর্তনীর ক্ষমতা গুণাঙ্ক, ইংলিশে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। হোয়াট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর? তো আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টরটা কি, তোমার পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে তোমার কোন এসি বর্তনীতে কার্যকর ক্ষমতাটা যেটা হয়, হ্যাঁ সেটা হচ্ছে কি হয়, মানে টোটাল যে ক্ষমতাটা সেটা হচ্ছে কি হয় IRMS VRMS cos থিটা। ঠিক আছে, তো এই যে cos থিটা টার্মটা এটাকেই বলা হয় ক্ষমতা গুণাঙ্ক। ঠিক আছে, ক্ষমতা গুণক, এন্ড ইংলিশে বলে পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টরটা এটা করে নিতে পারবে তোমরা, পাওয়ার ফ্যাক্টর। ওকে, cos থিটাটা। সো হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, হচ্ছে cos থিটাটাকে করা হয়, এটা তোমরা করে নিতে পারবে। এটা কোন চ্যাপ্টারে আছে, প্রবাহী তড়িৎ, প্রবাহী হ্যাঁ পরিবাহী ওই কারেন্ট ইলেকট্রিসিটিতে আছে, তোমরা এটা করে নিতে পারবে। নেক্সটে কি কোশ্চেন বলেছে একটু দেখে নিই আমরা। আচ্ছা, আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা কাকে বলা হয়, ইংলিশে বলা হয় রিজলভিং পাওয়ার। তো রিজলভিং পাওয়ার আমরা কাকে বলবো, আলোক মানে ক্ষমতাটা কাকে বলা যাবে তোমার হচ্ছে, আচ্ছা আমি যেগুলো মুখে বলছি ওগুলো প্রবলেম হলে আমি PDF পাঠাবো, তো তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, মানে লেখাগুলো। ঠিক আছে, ওটা একটু টাইম করে আসবে, তো তোমরা যদি নিজেরা পারো তো নিজেরা করে নেবে, কোনো অসুবিধা নেই, বাট আমি পাঠিয়ে দেবো, যেহেতু বলেছি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা বিশ্লেষণী ক্ষমতা, বিশ্লেষণী ক্ষমতা, বিশ্লেষণী ক্ষমতা ইংলিশ হচ্ছে রিজলভিং পাওয়ার। ওকে, রিজলভিং পাওয়ার, রিজলভিং পাওয়ার অর দ্য মানে বিশ্লেষণী ক্ষমতা হচ্ছে কি, আগে বুঝিয়ে দিই ব্যাপারটা। ধরো একটা বিন্দু এখানে আছে পয়েন্ট, তার পাশে একদম খুব সামান্য দূরে ধরো 0.2 মিলিমিটার দূরে আরেকটা পয়েন্ট আছে। যদি তুমি দূর থেকে দেখতে চাও তুমি কিন্তু ওটাকে একটা পয়েন্টই ভাববে, বাট আমাদের তার ওটাকে যদি আমি একটা ভালো ম্যাগনিফাইড গ্লাস দিয়ে দেখি তাহলে কিন্তু ওটা ডিস্টিংগুইশ হয়ে যাবে। ঠিক আছে, এখন এটাই হচ্ছে তোমার রিজলভিং পাওয়ার ইন দ্য মাইক্রোস্কোপ ইজ দ্যাট, যদি মানে ওটা কি হবে, কাছাকাছি অবস্থিত দুটি বস্তুর প্রতিবিম্বকে পৃথক করার ক্ষমতাকে আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বলা হয়। এটা কার উপর ডিপেন্ড করে, বিশ্লেষণীয় সীমার উপরে, রিজলভিং লিমিটের উপরে, বিশ্লেষণ সীমার উপরে ইকুয়াল টু থিটা। এটা হয় অ্যাকচুয়ালি 1.22 ল্যামডা বাই ডি। তো এটার উল্টাটাই হচ্ছে ক্ষমতাটা। ক্ষমতাটা কি হবে, ক্ষমতা ইকুয়াল টু 1 বাই থিটা, তো দ্যাট মিনস ডি বাই 1.22 ল্যামডা। অ্যান্ড ডি কি, ডি হচ্ছে তোমার অভিলক্ষের ব্যাস। ওকে, অভিলক্ষের ব্যাস, অ্যান্ড ল্যামডা হচ্ছে তোমার ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা তো বিশ্লেষণী ক্ষমতা বা রিজলভিং পাওয়ার বুঝতে পারলে যে দুটো কাছাকাছি অবস্থিত দুটি বস্তুর প্রতিবিম্বকে পৃথক করার ক্ষমতাকে আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বলা হয়। ওকে, নেক্সটটা কি বলছে যে তোমার অথবার কোশ্চেন, এটার 3-এর অথবার কোশ্চেন আমি একটু পড়ে দিই।
তিনের অথবার কোশ্চেন হচ্ছে আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা কাকে বলা হয়, হয়ে গেল। অথবার কোশ্চেন হচ্ছে গঠনমূলক এবং ধ্বংসমূলক ব্যতিচারের পার্থক্য কি। তো গঠনমূলক ব্যতিচারের পার্থক্য, গঠনমূলকে কি হয়, ব্যতিচার। ওকে, গঠনমূলক ব্যতিচার মিন্স হচ্ছে তোমার দ্য ডিফারেন্স বিটুইন দ্য কনস্ট্রাকটিভ অ্যান্ড দ্য ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। তো এটা হচ্ছে গঠনমূলক মানে কনস্ট্রাকটিভ। ওকে, কনস্ট্রাকটিভটাও আমি একবারে বলে দিচ্ছি, কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। What is the difference between, in the constructive interference the path difference will be equal to, পথ পার্থক্যটা কি হবে, পথ পার্থক্য বলছে তো যে কোনো একটা পার্থক্য লিখে দিবে দুটোর মধ্যে। পথ পার্থক্য কি লিখবে গঠনমূলকের ক্ষেত্রে, ডেল্টা ইকুয়াল টু হচ্ছে n lambda by 2. So what is the path difference? Path difference equal to denoted by delta equal to n lambda by 2. And what এটা হচ্ছে দশা পার্থক্য কি হয়, এটা একটা পয়েন্ট লিখবে, দুটা পয়েন্ট লিখবে কার রেসপেক্টে, ওই ইর ক্ষেত্রে, ধ্বংসাত্মকের ক্ষেত্রে। আর হচ্ছে দশা পার্থক্য কি হয়, 2n plus 1 pi. ওকে, আচ্ছা। and what is the phase difference? phase difference, ইংলিশে phase difference বলা হয়, phase difference is 2n plus 1 pi. ওকে, সো and second এটা এই দুটো পয়েন্ট হয়ে গেল। এর সাথে হচ্ছে তোমার গঠনমূলক আর হচ্ছে তোমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এন্ড ডিস্ট্রাকটিভ, দ্যাট মিন্স ধ্বংসাত্মক। হ্যাঁ, ধ্বংসাত্মক ব্যতিচার, দ্যাট মিন্স দা তোমার কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। এটা হচ্ছে তুমি ওই দুটো লিখে দিলেই হয়ে যাবে, ইটস এনাফ, বেশি অত লেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, ভালো লিখবে, মানে কোয়ান্টিটি কম হলেও কোয়ালিটি ভালো হওয়া উচিত লেখার মধ্যে, ঠিক আছে। তুমি এখন অনেক কিছু লিখে রাখলে, এদিকে কোয়ালিটি নেই, তাহলে কিন্তু নাম্বার এমনিতেই ডিক্রিজ হয়ে যাবে। তো কোয়ালিটি ভালো করতে হবে, কোয়ান্টিটি কম করলেও হবে। কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স, ডিস্ট্রাকটিভ একই জিনিস লিখবে। সো পথ পার্থক্য কি হবে তোমার, ডেল্টা ইকুয়াল টু, এটা হচ্ছে n, তাহলে এটা হচ্ছে 2n plus 1 lambda by 2. and what is the path difference? Path difference is delta, which is 2n plus 1 lambda by 2. and the phase difference will be in the destructive interference, which is denoted by the 2n, this is 2n, so that is a 2n pi. okay, তার মানে ফেজ তোমার দশা পার্থক্যটা কি হবে, দশা পার্থক্য হচ্ছে তোমার 2n পাই। ওকে, 2n পাই, ওহো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 2n পাই। ওকে, আচ্ছা, এটা এইটুকু লিখলেই হয়ে যাবে। কনস্ট্রাকটিভ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কনস্ট্রাকটিভ এন্ড দ্য ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচারের পার্থক্য, এটুকুই এনাফ, আর বেশি লেখার দরকার নেই, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন কি বলছে, 4 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার, এটা সেকশন বি এর লাস্ট কোশ্চেন। ওকে, সাধারণ নিঃসারক সহযোগে কোনো ট্রানজিস্টর গ্রাহকের প্রবাহ I 1 মিলি অ্যাম্পিয়ার, বিবর্ধন 20 হলে ভূমি প্রবাহ কত হবে। সো for number 4 is that in the CE mode of the transistor the collector current is 1 ampere. So collector current is, it's given by the collector current IC equal to 1, collector current is 1 milliampere, and the magnification, that means the beta equal to 20. what is the base current, that means the IB, ঠিক আছে। ভূমি প্রবাহ ক্যালকুলেট করতে বলছে। সো আমরা কি জানি, বিটা ইকুয়াল টু কি হয়, ডেল আইসি বাই ডেল আইবি। সো আমাদের আইবি ক্যালকুলেট করতে বলেছে, তো সোজা আইবি ইকুয়াল টু তাহলে ডেল আইসি বাই বিটা। তো ভ্যালু বসালে কি হবে, তো আইসি দেওয়া আছে তোমার 0.05, সরি 0.05 নাই, অ্যান্সার লিখে দিচ্ছি আমি। আচ্ছা, IB equal to 1 milliampere 10 to the minus 3 by 20. তো IB equal to
তোমার 0.05 মিলি অ্যাম্পিয়ার বা হচ্ছে তুমি লিখতে পারো 50 মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রো মিনস 1 মাইক্রো equal 10 to the power 6. Okay, so that is the answer. What is the base current? Base current will be IB equal to 50 microampere. Okay, আচ্ছা এখানটাই তোমার সেকশন বি সেকশন 2 এর গ্রুপ এটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো সেকশন বিটা আমরা করে নিই। গ্রুপ বি, গ্রুপ বি বলছে ফার্স্ট হচ্ছে বায়োসাভার্টের সূত্রটি লেখো, এটা তোমার পারবে। বায়োসাভার্টের সূত্র, দ্যাট মিনস দ্য রাইট ডাউন দ্য বায়োসাভার্টস ল অ্যান্ড শো দ্য ভেক্টর ফর্ম। বায়োসাভার্ট সূত্রটি লেখে তারপরে ভেক্টর ফর্ম করবে। ঠিক আছে, আমি তাও একটু বলে দিই। আচ্ছা, তো আমরা কি জানি বায়োসাভার্ট কি বলেছিল যে একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হবে। তো কি বায়োসাভার্ট বলেছিল যে the magnetic field will be directly proportional to the current flow through the metallic wire, dB proportional to the dB also proportional to the sin theta and inversely proportional to the square of the distance between that point. ওকে, তো একটা এটা হচ্ছে আমার বায়োসাভার্টস বলেছিল এই কথাটাই। ঠিক আছে, এটা তোমরা সুন্দর করে লিখে নিতে পারবে। আমি নোটস যখন দেবো তখন হয়তো সুন্দর করে লেখা থাকবে, বাট এখন আমি অতটা বলছি না, কারণ তোমরা বই পেয়ে যাবে। ফার্স্ট চ্যাপ্টার তড়িৎচুম্বকীয় ম্যাগনেটিজমের দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ দিস দ্য বায়োসাভার্টস ল, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ইন আওয়ার ফিজিক্স। ঠিক আছে, আচ্ছা, তো আমরা তাহলে এটাকে আমরা একসাথে কি লিখতে পারি? ডিবি ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। ওকে, সো আমরা এই ইনভার্স মানে প্রপোর্শনালিটিটাকে উঠানোর জন্য কি করব? কনস্ট্যান্ট ইউজ করব, দ্যাট মিনস দ্য সি। আচ্ছা, সি তো না, সি আমি গান দিচ্ছি আমার মতন, সি তো দিয়ে দিয়েছে বায়োসাভার্ট, which is mu naught by 4 pi. Okay, mu naught by 4 pi I dl sin theta by r square. Okay, so এটা হচ্ছে ডিবি। ওকে, আচ্ছা, এখানে একটু কনফিউশন থাকে যে কারেন্টটা যে প্রবাহিত হচ্ছে আই, হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ আই? আচ্ছা, ফার্স্ট অফ অল কারেন্ট কি? কারেন্ট তোমরা জানো কারেন্ট কেমন কোয়ান্টিটি? এসআই অর সরি এসআই বলছি, হোয়াট ভেক্টর না স্কেলার? কেন, ও তো ডাইরেকশন দিয়েও যায়, মানও আছে। এটা কি স্কেলার? অনেকে ভাবে স্কেলার, অনেকে ভাবে ভেক্টর। অ্যাকচুয়ালি কারেন্ট হচ্ছে একটা টেনসার কোয়ান্টিটি। টেনসার, এটা শোনোই তোমরা, টেনসার। কারেন্ট হচ্ছে একটা টেনসার কোয়ান্টিটি। ঠিক আছে, হ্যাঁ, টেনসার হচ্ছে তোমার ভেক্টরের ওপরে। ঠিক আছে, আচ্ছা, সো আই এর যে ডাইরেকশনটা ওটাই অ্যাকচুয়ালি ডিএল ডিপেন্ড করে। তো ডিএল এর সাথেই আমাদের যে রিলেশন, ডিএল মানে কতটা এদিক দিয়ে যাচ্ছে, আর এর থেকে আর দূরত্বে হচ্ছে আমি ম্যাগনেটিক ফিল্ড মেজার করছি। সো ভেক্টর, আমি ভেক্টর বের করবো, তো আমার তো ওটা জানতে হবে কার কার মধ্যে আমি ওই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল লিখবো। মিউ নট 4 পাই আই ডিএল, এখন সাইন থিটা আছে, এটা ডাইরেকশন হচ্ছে আর ক্যাপ লিখলাম। সো আর ক্যাপটাকে আমি ভেক্টরে কি করে লিখবো? ক্রস আর ভেক্টর। তাহলে আর ভেক্টর যদি নিই তাহলে নিচে হবে আর কিউব। কেন? আর ভেক্টর ইকুয়াল টু আর ক্যাপ বাই আর কিউব, সরি আর। ওকে, সো এটা হচ্ছে তোমার কি হয়ে যাবে? আমি ভুল লিখে দিলাম, আর এখানটা একটু একটু সিলি মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, আর ভেক্টর ইকুয়াল টু আর ক্যাপ বাই। ওকে, সো এখানটাকে আমরা করে নিলাম আর ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমার ভেক্টর ফর্ম, দিস ইজ দ্য ভেক্টর ফর্ম। এখানে হচ্ছে আইডিএল এর মাথায় একটা ভেক্টর থাকবে। আচ্ছা, ওকে, so Biot-Savart's what is write down the vector form of the Biot-Savart's law? The second question is that. The third question, or এর question তে চলে যাই আমরা। or এ কি বলেছে? or এর কোশ্চেনটা তোমার আচ্ছা এখানেই থাকবে হয়তো or এরটা। ওকে, সো সেকেন্ড কোশ্চেনটা কি বলছে? একটি তামার তারের দৈর্ঘ্য এল, তারটিকে বৃত্তাকারে কুণ্ডলের বেঁকিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে তড়িৎ চুম্বকের মান কত হবে? ঠিক আছে, এটা একটা সুন্দর অঙ্ক। ঠিক আছে, সো অথবা কোশ্চেনটা আমি একবার ইংলিশে বলে দিচ্ছি। সো অথবা না, এখান থেকে so অথবাটা হচ্ছে a copper wire of the length L meter is bent to form a circular loop. Okay, circular loop. If the current I is flow through the loop, find out the value of the magnetic moment. We have to calculate the magnetic moment.
ম্যাগনেটিক মুভমেন্ট, ম্যাগনেটিক মুভমেন্ট মিন্স তোমার কি, তোমার কি বের করতে বলছে, পিএম, পিএম বের করতে বলছে, তোমার চৌম্বক ভ্রামক। ওকে, চৌম্বক ভ্রামক বের করতে বলছে, আমরা কি জানি চৌম্বক ভ্রামক হচ্ছে আই ইন্টু এরিয়া। ওকে, মানে ফার্স্টে হচ্ছে একটা তার ছিল, ঠিক আছে, তারটাকে আমি বেন্ড করে, একটা এল মিটারের তার ছিল, এটা হচ্ছে ওর সার্কামফারেন্স, দ্যাট মিনস দা পরিসীমা যাকে আমরা বলি, এটা তো 1D, তো শুধু এলই হবে। তো ওটাকে আমি বেঁকিয়ে কি করেছি, একটা গোল মানে সার্কেল করেছি। সো দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল ইজ কত, 2πr, ঠিক আছে। তো এই এলটাই তো 2πr হবে, এলটাকে তো বেঁকিয়েছো, বেঁকিয়ে হচ্ছে এরকম গোল করা হয়েছে। সো আমরা ফার্স্টে কি লিখতে পারি, এল ইকুয়াল টু 2πr। So we have to calculate the radius, r equal to l by 2 pi, ঠিক আছে। আচ্ছা, সো আমরা কি জানি pm equal to I into a, তো এরিয়া, এখানে এরিয়া কত হবে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ক্ষেত্রফল, ওকে, ক্ষেত্রফল কারেন্ট এবং হচ্ছে এ মানে হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। তো হোয়াট ইজ দ্য এরিয়া, এরিয়া ইজ পাই আর স্কোয়ার ফর দ্য সার্কেল। সো আই ইন্টু পাই আর স্কোয়ার, আর মানে কত, আর স্কোয়ার, আর স্কোয়ার লিখি, তাহলে আই ইন্টু এল বাই 2 পাই তার হোল স্কোয়ার, তাহলে আই এল স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। ওকে, এটা বোঝা গেল, এটা সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমাদের হয়ে গেল, নেক্সট কোশ্চেন, অরের কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন আমাদের কোশ্চেনটা কি আছে দেখে নিই আমরা। আচ্ছা, এটা কত নাম্বার, 90 ডাইপোল। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে যে ফাইন্ড আউট দ্য ম্যাগনেটিক মুভমেন্ট, হয়ে গেল, দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক মুভমেন্ট অফ দ্য সার্কেল। সো নেক্সট কোশ্চেন হচ্ছে স্টেট দ্য হোমস ল অফ দ্য কারেন্ট, ডিফাইন দ্য রেজিস্ট্যান্স অফ দ্য হোমস ল। হোমস ল তো তোমরা পারবে, ক্লাস 10 থেকে পড়েছো। তো ভি ইকুয়াল টু আই আর, সবাই জানে ভি ইকুয়াল টু আই আর, এখান থেকে আর এরটাকে ডিফাইন করতে হয়, বাট ভি ইকুয়াল টু আই আর when the temperature and the other physical quantity are remain same, so that is the condition we have to put in down in the examination hall, নালে কিন্তু কেটে দেবে, যদি টেম্পারেচার আর ওই ভৌত রাশিগুলো পরিবর্তন না লেখো না, ওটা কেটে দেবে, যতই তুমি ভি ইকুয়াল টু আই আর লিখে রাখো, ঠিক আছে। এটা লিখতেই লাগবে, এগুলাই তো সব বাউন্ডারি কন্ডিশনেরই খেলা সব। তো টেম্পারেচার, উষ্ণতা এবং অন্যান্য ভৌত রাশিকে কনস্ট্যান্ট লিখতেই লাগবে, ঠিক আছে, নালে কিন্তু আবার ওই কেটে জিরো বসিয়ে দেবে, তবে বলবে যে নাম্বার কম এসেছে, নাম্বার কম এসেছে, বাট এইসব না লিখতে পারলে হয়ে গেছে। আচ্ছা, বেশি ডায়লগ দিয়ে দিলাম, নেক্সট কোশ্চেনে চলে যাই, এটা তোমরা নিজেরাই করতে পারো, এটার মধ্যে কিছু নেই। অরের কোশ্চেনটা চলে যাই, অরের কোশ্চেনটা চলে যাই, বেশি দেরি করবো না। আচ্ছা, আচ্ছা কত রর এটা, আচ্ছা 6 এর অর, তাই তো, 6 এর অর আমাদের কোশ্চেন। আচ্ছা, একটি গ্যালভানোমিটারের সাথে 12 ওহম রোধ যুক্ত করার পর সে যুক্ত করলে সেটির বিক্ষেপণ 50 ঘর থেকে 10 ঘরে নেমে আসে। ওকে, তো নেমে আসাতে কি হচ্ছে, গ্যালভানোমিটারের রোধ কত হচ্ছে। আচ্ছা, গ্যালভানোমিটারের সাথে একটা কি করলাম, একটা গ্যালভানোর সাথে 12 ওহমের একটা লাগিয়ে দিয়েছি, রোধ লাগাই দিলাম, ঠিক আছে। এখন কিভাবে লাগাইছে ওরা ওরা কিছুই বলে নাই, ঠিক আছে। তো আগে তোমাকে 50 রিডিং, মানে 50 রিডিং দেখাচ্ছিল, ওখান থেকে 10 রিডিং এ হয়ে গেছে। আমরা এই কেসে একদম ইজি ওয়েতে, ইজি ওয়ে মানে হচ্ছে তোমরা, আমরা দেখবা তোমাদের চ্যাপ্টারই আছে তোমাদের ওই গ্যালভানোমিটার, এই যে মুভিং কয়েল গ্যালভানোমিটার যেখানে আছে, সো ওখানটায় তোমাদের যে ফর্মুলাটা দেওয়া আছে ইজিলি, হ্যাঁ। তোমরা এখানটা কি হচ্ছে, ফার্স্টে 50 রিডিং দেখাচ্ছিল, ঠিক আছে, তারপরে হচ্ছে 10 রিডিং দেখাচ্ছিল, ঠিক আছে, গ্যালভানোমিটারে দেখাচ্ছে। ওকে, তো গ্যালভানোমিটার তো ভোল্টেজ, মানে ওটা ডিফ্লেকশনে দেখাবে, তো ডিফ্লেকশনের মধ্যে রেশিওটা আমরা এন দিয়ে ডিনোট করতাম, এন ইকুয়াল টু ফার্স্টে 50 দেখাচ্ছে, পরে 10 দেখাচ্ছে, সো হুইচ ইজ 5। আর বলে দিয়েছে কত, আর কত রেজিস্ট্যান্স লাগাইছো তুমি, সেটা হচ্ছে তুমি লাগাইছো 12 ওহম। তো গ্যালভানোমিটারের ফর্মুলা কি হয়, জি ইকুয়াল টু এন আর, বইয়ের মধ্যেও আছে, ভালো করে দেখবে, অ্যামমিটারে যখন রূপান্তর করা হয় ওই কেসে, পাল্লার কেসে অঙ্কটা করা আছে, ডেরাইভেশন, এখন ডেরাইভেশনটা করাতে গেলে তো আবার টাইম নষ্ট, ওর জন্য জি ইকুয়াল টু এন আর, এটা ফর্মুলাটা মনে রাখবে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, এটা মনে রাখতে হবে, এগুলো শর্ট নোট বানিয়ে সাইডে লিখে রাখবে, যাতে পরীক্ষার আগে গোটা বই পড়তে গেলে চাপ আছে, একদিন ছুটি থাকে মাঝখানে। সো জি ইকুয়াল টু কত হবে, এন হচ্ছে তোমার 5, আর হচ্ছে তোমার দেওয়া আছে 12, তো 60 ওহম। ওকে, ইজি কোশ্চেন।
বাট ফর্মুলা ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা 6 নাম্বারের কোশ্চেনটা আমি একবার বলে দিচ্ছি। 6 নাম্বারের কোশ্চেনটা ইজ when the 12 ohm resistor is connected with a moving coil galvanometer, what is the coil? It is a moving coil galvanometer, then the deflection is reduced to from 50 division to the 10 division. So we have to, when we have to apply the resistance, then the 50 then the reading will be decreases 50 to 10. So আচ্ছা 50 to 10 হচ্ছে ডিফ্লেকশনটা ডিক্রিজ হয়ে গেছে, তো রেজিস্ট্যান্স মানে আর যখন আমি দিয়েছি দেন কারেন্টের ভ্যালুটা আমার কমে গেছে, কারেন্টের ফ্লোটা কমে গেছে। কেন? কারেন্ট রেজিস্ট্যান্স বাড়ালে কি হবে? কারেন্ট কম ফ্লো হবে। সো কম ফ্লো হওয়াতে 50 থেকে 10 হয়ে গেছে। সো এটা হচ্ছে তাহলে আমার আর মানে তাহলে আমরা কি করবো, জি ইকুয়াল টু এনআর ফর্মুলাটা ইউজ করতে পারবো। তোমরা ক্যালকুলেশনটা দেখতে পারো, তোমাদের ওই বইয়ে আছে অ্যামমিটারে যেখানে কনভার্সন হয় গ্যালভান, when the moving coil galvanometer is converted to ammeter, in that chapter you have to see that the G equal to NR. They what is the G? G is the resistance of the galvanometer and R is the shunt resistance. Okay, and N is the magnification, magnified, or you have to say that the ratio of the before and after ডিফ্লেকশন। ওকে, আচ্ছা সো এখান থেকে তোমরা করে নিতে পারো 6 নাম্বারটা। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, অরের কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা 7 নাম্বারটা কি বলেছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গে দুটি বৈশিষ্ট্য লিখতে বলছে। বাহ, এটা তো সবাই জানে। তো হোয়াট প্রপার কি, আচ্ছা দুটি ধর্ম বলছে, হ্যাঁ প্রপার্টি হবে 7 নাম্বারটা। ওকে, মেনশন দ্য টু প্রপার্টিস অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো টু প্রপার্টিস অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকের দুটি বৈশিষ্ট্য, সবাই পারবে। কি হবে? আচ্ছা বৈশিষ্ট্য, মেন বৈশিষ্ট্য লিখবে, বাকিদের মতন সব লিখবে না, এক্স রে হচ্ছে এই ওয়েভ হবে সব, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে ট্রান্সমিশন, আচ্ছা ট্রান্সভার্স ওয়েভ হয়, তোমরা জানো তির্যক তরঙ্গ, ঠিক আছে? আর সাউন্ড ওয়েভ কেমন হয়? লঙ্গিটিউডিনাল ওয়েভ, আগের বছর ছিল 11-এ, আগেও পড়েছো ছোটবেলা থেকে। আচ্ছা ইএম ওয়েভ হচ্ছে তোমার ট্রান্সভার্স ওয়েভ, ট্রান্সভার্স ইন নেচার, আর মেন একটা ট্রান্সভার্স তির্যক তরঙ্গ মানে হচ্ছে ট্রান্সভার্স। ওকে, আরেকটা পয়েন্ট, কি পয়েন্ট হচ্ছে কি, ইএম ওয়েভ ভ্যাকুয়ামেও ট্রাভেল করতে পারে, মানে ওর ট্রাভেলের জন্য কোনো মিডিয়ামের দরকার নেই, ও শূন্য মাধ্যমে করতে পারে, চলাচল করতে পারে। তাহলে ইএম ওয়েভের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, মাধ্যমের প্রয়োজন নেই। ওকে, নো নিড এনি medium, no need any medium to travel the electromagnetic wave. Because of that, electromagnetic wave can be traveled without the any medium. It also travel in the vacuum. Okay, so vacuum easily চলতে পারে, নাহলে সূর্য থেকে পৃথিবীতে আলোই আসতে পারতো না, তাই না? সো নেক্সট কোশ্চেনে চলে 7 নম্বরের পরে তোমাদের কোশ্চেন হচ্ছে, আচ্ছা এর অথবার কোশ্চেনটা করে নি। অথবার কোশ্চেনটা হচ্ছে একটা তোমার ইকুয়েশন দেওয়া আছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের। ওকে, সো ওটা লিখে দিই, ই ওয়াই ইকুয়াল টু 10.5 cos 2 pi ইন্টু 10⁸ t মাইনাস এক্স বাই সি, এটা ভ্যালুটা দেওয়া আছে। এখন বলছে উই হ্যাভ, আচ্ছা এরপরে কি বের করতে বলছে? ল্যামডা বের করতে বলছে। আরে ভাই এটা তো ল্যামডা করবো। ওকে চলো করি। সো ফার্স্ট আমরা এসব অঙ্ক আসলে কম্পেয়ার করে দেবো। ই ওয়াই আমরা কি জানি, ই ওয়াই ইকুয়াল টু এমনি জেনারেল ফর্মুলা, জেনারেল ফর্মুলা আমরা কি জানি, ই জিরো দেখো বইতে সাইন দিয়েও থাকে কস দিয়েও থাকে, ভাই যেরকম যেই পাত্রে যেরকম আকার দিতে হবে, এখানে কস আছে তো কস দিয়ে লিখবো, সাইন আছে তো সাইন দিয়ে লিখবো, কস আর সাইন এরকম কোনো ব্যাপার হয় না, মানে দুইভাবে লিখতে পারো, ঠিক আছে? ওকে, সো এটাকে আমরা কি লিখতে পারি, ই জিরো কস ওমেগা টি মাইনাস কে এক্স, আমরা লিখি তো, অনেকে লিখি না, এটাই আমাদের মেন ফর্মুলা, মনে রাখতে হবে। ওকে, সো এটা থেকে যদি আমি কম্পেয়ার করি, ই জিরো আসে, যেগুলো নেসেসারি আননেসেসারি সেটা একটু লিখে দিচ্ছি তাদের একটু বুঝতে পারো। ই জিরো যে 10 √2 ই আর এম এস ও বের করতে পারে, তাহলে √2 দিয়ে ভাগ করে দেবে ই নটের থেকে। আচ্ছা এখন ওমেগা হচ্ছে 2 পাই 10⁸, এটা টির সাথে মাল্টিপ্লাই, তার মানে এই টার্মটা হচ্ছে ওমেগা, বোঝা গেল? মাইনাস মাইনাস মিলে গেল। তাহলে কেটা কি, কেটা হচ্ছে তোমার এই যে একটা সি আছে নিচে, সাথে এই টার্মটা, তাই তো? এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে কে, কেটাকে আমরা লিখতে পারি কি, কে ইকুয়াল টু 2 পাই ইন্টু 10⁸ by 3। আরে ভাই ভালো কথা, আচ্ছা সরি 3 মানে সি,
আচ্ছা আচ্ছা, কে মানে তোমরা জানো, কে মানে হচ্ছে তোমার 2 পাই/ল্যামডা হয়, 2 পাই/ল্যামডা। ওকে, সবাই সবার সাথে ইন্টারকানেক্টেড। আচ্ছা, ওই আগের বছর দোলগতি চ্যাপ্টারও এই জিনিসটাই ছিল, কে ইকুয়াল 2 পাই/ল্যামডা লিখতাম, তো এটা কিন্তু এখানেও প্রযোজ্য। শর্টকাটে অঙ্কটা হয়ে যাবে, বেশি ওইসব সি টি ওমেগা হ্যান ত্যান করার দরকার নেই। 2 পাই 10⁸ সি, মানে কি 3 × 10⁸। সি মানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, ওটাই লিখলাম। 2 পাই কেটে গেল, তাহলে ল্যামডা ইকুয়াল টু 3। 3 লাইনে অঙ্ক শেষ, ঝামেলা নেই। আচ্ছা, এখন কোশ্চেনটা আমি একবার বলে দিই, এক্সপ্লেনটাও করে দিই। ওকে, আচ্ছা একটু দাঁড়াও 2 মিনিট সময়। আচ্ছা ওকে, in vacuum, the equation of the electromagnetic wave is Ey equal to 10.5 cos 2 into 10 to the power 8 t minus x by 3. Calculate the wavelength. So we have to first compare this equation with the general equation, which is general equation Ey equal to E0 cos theta omega t minus kx. What is the k? K is the propagation constant. So k equal to 2 pi by 10 to the power 2 pi into 10 to the power 8 by c. We have to compare these two equations. We have to get the k value is that. Okay, so we have to also know that k equal to 2 pi/lambda. Lambda is the, what is the lambda? Lambda is the wavelength. So we have to easily we have to put the value of c. C is equal to 3 × 10 to the power 8. So lambda equal to 3 meter. Okay, so আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আমাদের? নেক্সট কোশ্চেন আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে বোরের কোয়ান্টাম শর্তটি কি? বোরের কোয়ান্টাম শর্ত, আচ্ছা এটা একটু এক্সপ্লেন করবে, তারপরে কি লিখবে? আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। বোর কি বলেছিল? যে একটা ইলেকট্রন ও যে যার মতন কক্ষপথে ঘুরতে পারবে না, একটা পার্টিকুলার কক্ষপথ থাকবে, সেটা কিনা কোয়ান্টাইজড, মানে ও হচ্ছে একটা জিনিস, একটা নাম্বার, সেই নাম্বারের পূর্ণ গুণিতক হলেই ওই মানে ওর ভ্যালুটা, যদি ওই জিনিসটার একটা ভ্যালু আছে, একটা জিনিস ধরো সাপোজ, যেটা বোর বলছিল সেটা হচ্ছে তোমার কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের মানটা, একটা টার্ম আছে, ওই টার্মটার মানে একটা টার্ম, একটা সংখ্যা ধরো, ওই সংখ্যাটার পূর্ণ গুণিতক হলেই তোমার ওই কৌণিক বেগেই ঘুরতে পারবে, মানে বলা হয়েছে, বুঝতে পারলে? মানে কৌণিক ভরবেগটা এমন হইতে হবে, মানে এমনি সেমনি একটা যে কোনো আরবিটারি মানে নিয়ে নিলাম আমার মতন হবে না। কৌণিক ভরটা এমন হতে হবে যে একটা পার্টিকুলার নাম্বার, ধরো সাপোজ 10, 10-এর মাল্টিপল হতে হবে, মানে 10 এ ঘুরতে পারবে, 10 × 1, 10 মানে 10 অর মানে 10 যখন এল হবে, এল ইকুয়াল যখন 10 হবে তখন ঘুরতে পারবে। মানে আমি বলতে চাচ্ছি, এটা একটু বোঝা ব্যাপার। এল ইকুয়াল টু ধরো 10, হ্যাঁ, মানে এমন একটা সংখ্যা 10, 10-এর সাথে n মাল্টিপল, n হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা হবে। তো এল যখন 20, মানে n এর ভ্যালু 2, তখন এই কক্ষপথে ঘুরবে। মাঝখানে ধরো 10 থেকে 20-এর মধ্যে 13 হবে, 13.5, এইসবেও ঘুরতে পারবে না। ঠিক আছে, ওর কৌণিক ভরবেগটা এগুলো হতে পারবে না। এটা হচ্ছে বোর বলছিল। দ্যাট মিনস তোমার যে এলটা বলছিল একটা পার্টিকুলার নাম্বার পূর্ণ সংখ্যা ঘুরতে হবে, সেটা হচ্ছে n/2 পাই। এটাই হচ্ছে বোরের কোয়ান্টাম শর্ত। ঠিক আছে, কোয়ান্টাইজ থেকে কোয়ান্টাম ওই শর্ত, বোঝা গেল? সো রাইট ডাউন দ্য কোয়ান্টাইজেশন ফর্মুলা ফর দ্য বোর হাইড্রোজেন মডেল। সো এটা হচ্ছে ইংলিশের কোশ্চেনটা, 8 নাম্বার। আচ্ছা, 8 নাম্বার কোশ্চেন ইজ, আচ্ছা 1 মিনিট, আচ্ছা আমরা তো গ্রুপ বি করছি। হোয়াট ইজ দ্য কোয়ান্টাম কন্ডিশন অফ দ্য বোর? বোরের হোয়াট ইজ দ্য কোয়ান্টাম কন্ডিশন অফ বোর? বোর ইজ সেইড দ্যাট দ্য angular momentum is denoted by the L, which is integral multiple of h/2 pi. Okay, so that is the condition. Okay, so what is the value of h? We have to know that h equal to 6.626 10 to the power minus 34. আচ্ছা, উই হ্যাভ নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে এটার সাথে, 8-এর সাথে। ওকে, এখন কি বলছে? হাইড্রোজেনের পরমাণু তৃতীয় কক্ষপথের আবর্তনের গতির কৌণিক ভরবেগ। সো আমাদের এলটাই ক্যালকুলেট করতে বলছে। কার জন্য ক্যালকুলেট করতে বলছে? আচ্ছা, ফার্স্ট অফ অল দিস ইজ এন নাম্বার অরবিটালের জন্য, দ্যাটস ওয়াই এন দিয়ে মাল্টিপ্লাই করেছে। সো যখন n ইকুয়াল টু 1 হবে, এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই, এখানে 2 হলে 2 দিয়ে মাল্টিপ্লাই। ওকে, সো ফর থার্ড 3 নাম্বার কক্ষপথের জন্য কি হবে? এল ইকুয়াল টু 3, তাহলে 3h/2 পাই। এটা ভ্যালু বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব। তো ভ্যালু বসিয়ে যদি ক্যালকুলেট করেছি, করে তোমার এটা যদি ভ্যালু বসাও, আচ্ছা আচ্ছা, এইচ এর ভ্যালুটা তোমার দেওয়া আছে ইন সিজিএস ইউনিট, ভালো করে খেয়াল করবে। 6.6 10 to the power minus 27 and 2
পাই, ঠিক আছে, 2 পাই, পাই মানে 3.14, এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসে 3.152 ইন্টু 10⁻27 arc into second. Okay, so we have to calculate the angular velocity, angular momentum of the moving electron in the third orbital of the hydrogen atom. So for the hydrogen atom, what is the formula is that in the hydrogen atom, all the or atoms L3 equal to 3h by 2 pi. It is follows the quantum's law, quantum condition. Okay, so L3 equal to 3h by 2 pi. So we have to put the value of h as well as the 2 and pi. What is the n in that case? Third orbital, that means the n equal to 3. So we have to put this value, and h is given in the CGS unit. So we have to not put the SI unit at all. So we have to put the 6 into 6 into 10 to the power minus 27. It is given in the question. So we have to calculate what is the answer. 3.152 10 to the power minus it is 27 arc into second. Okay, so next question আমরা চলে যাই 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য মডুলেশন এন্ড ডিমডুলেশন। এগুলো তো ইজি কোশ্চেন, তোমরা সবাই জানো হোয়াট ইজ দ্য মডুলেশন এন্ড ডিমডুলেশন। মডুলেশন কাকে বলে? মডুলেশন হচ্ছে, আমি একটু বেসিকটা বুঝিয়ে দিচ্ছি। ধরো মূল বার্তা সংকেত আছে, সেটা হচ্ছে কি হয়, কম ফ্রিকোয়েন্সি, আমার মতন এত চিল্লায় না, তো তাদের ফ্রিকোয়েন্সি হার্টসটা কম সংকেতে, তো ওটা ইজিলি ট্রাভেল করতে পারে না, মানে ফোনে আমারটা অবশ্য কমই হবে, যাই হোক। তো ওর জন্য আমরা কি করি, একটা বাহক তরঙ্গ দিয়ে দিই, যাতে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা মানে আমাদের অরিজিনাল তথ্যটা, সংকেতটা, ওটা যদি কনজার্ভ থাকে। এই যে প্রসেসটা, আমি যে একটা ছোট ওয়েভের মধ্যে একটা বড় ওয়েভকে আরোপ করবো, তো করার পর এরকম একটা তোমাদের ডায়াগ্রামও করেছো তোমরা, এই ঘটনাটাকে বলে কি বলে? মডুলেশন। আর এটার বিপরীত প্রসেসটাকে বলা হয় ডিমডুলেশন। ওকে, সো হোয়াট ইজ দ্য মডুলেশন? when the low frequency message signal is superimposed with a high frequency wave, it is known as the modulation, and the reciprocal process is also known as the demodulation. তোমরা এটা ভালো করে লিখে নিতে পারবে, ঠিক আছে? 9 নাম্বার কোশ্চেন হচ্ছে মডুলেশন and the demodulation. ওকে, আচ্ছা, অথবা কোশ্চেনে চলে যাই, অথবা নয়ের অথবা। ওকে ওকে ওকে, সো নয়ের অথবায় কি বলছে? a TV tower is the height is 120 meter in height. How much height has the will be increases so the converge the range is double. If we have to increase the range of this antenna or the TV tower, what is the formula? First of all, what is the formula? আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে তোমার, আমি একবার বলে দিচ্ছি বাংলাতে, কোনো অসুবিধা নেই। কোশ্চেনটা হচ্ছে একটি টিভি টাওয়ারের উচ্চতা দেওয়া আছে, যদি সেটির পাল্লা দ্বিগুণ করতে হয়, দ্যাট মিনস পাল্লা মানে হচ্ছে তোমার রেঞ্জটাকে যদি দ্বিগুণ করতে হয়, টাওয়ারের উচ্চতাটা কি বৃদ্ধি করবো? আমরা ফর্মুলা কি জানি? ডি ইকুয়াল টু রুট ওভার 2 আর এইচ, নো ডাউট। ওকে, আর হোয়াট ইজ দ্য আর? So we have to know that the range D equal to root over 2 RH. H is the height of the antenna or the tower, and R is the radius of the earth. Okay, so we have to see that D is directly proportional to H. D2 is directly proportional to H2, remaining are constant. So D2 is what? D2 is double of D1. D1 এ double করতে বলছে, তাই তো, তাহলে দ্বিগুণ লিখলাম, তাহলে D2 by D1 ইকুয়াল টু H2 বাই H1। তাহলে এটা যদি এখানে 2 হবে, তাহলে 2 ইকুয়াল টু, এখানে D2 এর জায়গায় 2D1টা বসাই দিলাম, তাহলে 2 বাঁচলো আমার। তাহলে রুট ওভার H2, H1টা কত দেওয়া আছে? আগের অ্যান্টেনার হাইট কত ছিল? আরে কত ছিল? 120। আচ্ছা আচ্ছা, ওকে। সো তাহলে আমি যদি স্কোয়ার করি, সো 4H2 into 120, দ্যাট মিনস H2 ইকুয়াল টু 480 মিটার। সো অপশন তো নেই, তাহলে 480 মিটার হয়ে গেল। ওকে, so the height, if the range is double, the height will be increases to 480 meter. আচ্ছা, গ্রুপ সি তে চলে যাই। গ্রুপ সি তে ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট, গ্রুপ সি, এখন হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সির কোশ্চেনকে আমি অ্যালট করেছিলাম। গ্রুপ সির কোশ্চেন, হ্যাঁ এই তো, গ্রুপ সির কোশ্চেন আমি অ্যাড করেছি। আচ্ছা, 10 নাম্বার কোশ্চেন কি? স্থির তড়িৎ সম্পর্কিত কুলম্বের সূত্রটি বিবৃত করো। তো কুলম্বের সূত্র আমরা সবাই জানি যে দুটো চার্জ আছে,
একটা পার্টিকুলার ডিস্টেন্সে আছে, চার্জের মধ্যে যে বলটা লাগবে সেটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল চার্জের গুণফল এবং তাদের ইনভার্সের সাথে প্রপোর্শনাল। তো এগুলো তোমরা লিখে নিতে পারবে। 1 কুলাম ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলাম। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট দ্য হোয়াট ইজ দ্য, আচ্ছা, in the electrostatics what is the what write down the Coulomb's law in the electrostatics. We have to know that the F proportional to q1 into q2, F proportional to inversely proportional to 1 by r square, so F directly proportional, F proportional to q1 q2 by r square, uh, we have to equal to F equal to q 1 by 4 pi epsilon naught q1 q2 by r square. Next question, write down the vector form of this equation. So vector form is that we have to know that the F equal to q1 q2 by 4 pi epsilon naught r square and r cap. R cap, what is the r cap? Direction of the force. So এখন দেখো ডাইরেকশন অফ দ্য ফোর্সের সাথে ভেক্টর রূপ লিখতে গেলে কি করতে হবে আমার, এই জায়গাটা কি ডাইরেক্ট করতে, মানে ডাইরেকশন লিখতে হবে। তাহলে q1 q2 4 পাই এটা হচ্ছে পরম মানটা, হচ্ছে পরম ভেক্টর, ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর না করে ভেক্টরে যদি লিখতে যাই তাহলে r কিউব বাই r ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টরটা হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, দুটি তড়িৎ আধান কে এত আর এতকে পরস্পর 16 মিটার দূরে রাখলে কিউ আধানকে কোথায় রাখলে সামঞ্জস্য থাকবে। এই টাইপের কোশ্চেন গুলো তো মানে খুবই মানে বহুত ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো অথবা কোশ্চেনটা আমি একবার পড়ে দিই। আচ্ছা, এটা হয়ে গেল গ্রুপ সি এর হচ্ছে অথবার কোশ্চেন। ওকে, 2 point charge 9e 2 point charge is 9e and e is placed separated at 16 centimeter, separated by 16 centimeter, তাদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব 16 সেন্টিমিটার। Another charge q is placed in which huge position in the middle of the joining line, so that the system is remain equilibrium. এই জয়নিং লাইনের মধ্যে একটা জায়গায় আমি একটা কিউ চার্জকে আনলাম, তো কোথায় রাখলে জিনিসটা মানে সাম্যাবস্থায় থাকবে, ইকুইলিব্রিয়াম। ওকে, সো আমরা let us consider above the x centimeter above the 9e charge, we have to place that charge. ওকে, স্মল কিউ চার্জ মানে 9e দূরত্ব থেকে আমরা x সেন্টিমিটার দূরে আমরা একটা কিউ চার্জকে রাখলাম। সো কুলম কিউর উপরে কোনো ফোর্স কাজ করবে না, দ্যাট মিনস কিউর মধ্যে নেট ফোর্সটা কি হবে, শূন্য হবে। দ্য নেট ফোর্স অফ the net force on the charge q, capital small q, will be 0. So that means এই সাইডে 9e যে ফোর্স 9e চার্জ যে ফোর্সটা দিচ্ছে এখানটায় এটাও সেম দিবে। তো আমরা কি করব, F ইকুয়াল টু 9e ইকুয়াল টু F ইকুয়াল টু E, কাকে দিচ্ছে এই চার্জগুলো, এই কিউর উপরে দিচ্ছে। তো আমরা কি লিখতে পারি, চার্জের 1 by 4 pi epsilon naught 9e into q by r square। r square মানে কি, তাদের মধ্যবর্তী ডিসটেন্স x স্কয়ার 9 এর জন্য। আর দেন এটা কি হবে, এটা কি হবে 1 by 4 pi epsilon naught eq by, এটা যদি টোটালটা যদি 16 হয় এইটুকু ডিসটেন্স কত হবে, 16 মাইনাস x, তাই তো? তাহলে 16 মাইনাস x তার হোল স্কয়ার। তাহলে এগুলো কেটে গেল, ইকিউ কেটে গেল, তাহলে বাঁচলো কি আমার 9 into 16 minus x whole square equal to x square। তাহলে 9 into 16 x square, সো এটাকে এখন মিডল টার্ম করে করতে হবে। তাহলে 9 into 16, that means 9x square 9x square minus x square into হচ্ছে তোমার 2 into 16 into 9x plus 2304 equal to 0। সো 8x square আমি কমন নিলাম, মানে 8 কমন নিলাম, x square minus 36x plus 288 equal to 0। সো 288 কে মিডল টার্ম করলে 24 plus 12 x equal to 288। তোমরা শ্রীধরও অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। সো x minus 24 আবার x minus 24, okay, equal to 0। so x minus 12 equal to 0 or x equal to minus 24 equal to 0। so x equal to 12, x equal to 24। so what is the answer?
দুটাই তো পজিটিভ। x12 ইজ নট ইকুয়াল টু, বিকজ তাদের মধ্যবর্তী ডিস্টেন্সই হচ্ছে 12 মানে 16, তো 24 তো ওদের বাইরে চলে যাচ্ছে, তো এটা হবে না। তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 9x 9e চার্জের থেকে হচ্ছে 12 সেন্টিমিটার দূরে রাখতে হবে, ঠিক আছে। So we have to apply the formula for the Coulomb's law. For the 9e charge, what is the force? 1 by 4 pi epsilon naught 9e q by x square. And similarly for the e charge, what is the force on the q capital small q? eq 16 minus x star whole square. Then we have to solve this problem. We have to get the x equal to 12. X cannot be 24, because of that the charge is placed between the e and 9e electron, which is the distance between them is 16, and x will be 24, which is greater than the 16, so x will be 12 for this answer. 9 we have to place the electron 9, আচ্ছা এটা লিখতে হবে কিন্তু 9e থেকে 12 সেন্টিমিটার দূরে। যদি শুধু এটা 12 সেন্টিমিটার লিখে আসো তাও কেটে দেবে, কেন 9e থেকে মেনশন করতে হবে 9e থেকে 12 সেন্টিমিটার দূরে, আর ওই e থেকে কত দূরে মাইনাস করে দিলে হয়ে যাবে 16 minus 12, 16 minus 12 দূরত্ব হচ্ছে ই থেকে, এক্স ই ইলেকট্রনের থেকে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে তোমাদের? আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা এটা হয়ে গেল। তারপরে বলছে বিভবের সংজ্ঞা দাও, এটা তোমরা পারবে। তারপরে গোলীয় পরিবাহীর ক্ষেত্রে বিভবের সংজ্ঞা পারবে। W ইকুয়াল টু হোয়াট, ডেফিনেশন অফ পোটেনশিয়াল, W ইকুয়াল টু QV। For the spherical shell, spherical conductor, what is the value of V? V equal to 1 by 4 pi epsilon naught Q by R. So we have to explain this, all this, okay? আচ্ছা নেক্সট হচ্ছে কি বলছে, অথবার কোশ্চেনটা কি বলছে, এটা প্রুফ করতে হবে। হ্যাঁ আমি লিখে দিলাম, প্রুফটা তোমরা পারবে। আমি যদি পিডিএফ দিই তখন অনেক ডেরাইভও থাকবে, বইতেও পাবে তোমরা ডেরাইভেশন, নো প্রবলেম। তড়িৎ ক্ষেত্রে একটি বিন্দুতে বিভবের মান দেওয়া আছে, বিভব ইকুয়াল টু 8, আচ্ছা সরি, বিভব ইকুয়াল টু 6x minus 8xy square minus 8y plus 6yz minus 4x square, ওকে এটা হচ্ছে গিভেন, ওকে। আচ্ছা হলে মূল বিন্দুতে অবস্থিত কিউ আধানের ওপর চার্জ কত? মূল বিন্দুতে অবস্থিত কিউ আধানের মধ্যে কত তড়িৎ বল এফ লাগবে? তাহলে এফ ইকুয়াল টু আমরা জানি কিউ ইন্টু ই। ফার্স্টে আমরা কি বের করবো? ইলেকট্রিক ফিল্ডটা বের করবো, কোথায়? মূল বিন্দুতে, ওকে। সো হচ্ছে এটা কতর অথবা ছিল? এটা 11 এর অথবা। সো 11 এর অথবাটা কি বলছে কোশ্চেনটা? So given the definition of the electric potential, we have to know that potential definition of that, derive the expression of the electric potential on the surface of the charged sphere, and or question on number or is that 11 or if the electric potential is given by V equal to that term, okay, 6x minus 8xy square minus 8y something, okay. So at any point of the electric field, then what will be the electric force on the charge at place at the origin? So first of all we have to calculate the electric field, because of the force we have to calculate the force of that charge. Force is denoted by the q into e. So first of all we have to calculate the electric field at the origin, o মানে origin is 0 0 0. So we have to know that v equal to e equal to minus dv dx, okay, যদি x only the x is variable, so dv dx. another thing is that actually কি হয়, এটা পার্শিয়াল ডেরিভেটিভ হয়, ঠিক আছে। তোমরা তো পার্শিয়াল ডেরিভেটিভ করোনি, মানে ডেরিভেটিভে দুটো একটা পার্শিয়াল হয় একটা ডিফারেন্সিয়াল হয়। ডিফারেন্সিয়েটটা তোমরা করে থাকো, পার্শিয়ালটা করো না, বাট এখানে পার্শিয়ালটাই করতে হবে। সো তো আমরা করে দিই, আমি বলে দিচ্ছি। তো ফার্স্টে কি আছে আমার? v আছে, v ইকুয়াল টু 6x minus 8xy square minus 8y plus 6yz plus minus 4x square, okay. So first আমরা কি করব? ex বের করব। That means that first we have to calculate the ex. What is the ex? Ex is the x component of the electric field. x এর উপাংশ, x উপাংশটি তড়িৎ প্রাবল্যে x উপাংশটা, x অক্ষ বরাবর কত ইলেকট্রিক ফিল্ড লাগছে ওটা অ্যাকচুয়ালি।
So Ex equal to del V del X. We have to calculate del V del X. Okay. So del V del X কি হবে? Del V del X equal to X এর সাপেক্ষে, আচ্ছা এই মানেটা হচ্ছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল না, এটা পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ কি হয়, যেগুলো হচ্ছে বাকিটা এক্স ছাড়া বাকি যে টার্মগুলো আছে ওগুলো হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যায়। ওকে, কনস্ট্যান্টের মতো সুন্দর চুপচাপ বাইরে চলে আসবে, বাকিগুলো রিমেইন ইন্টিগ্রেট মানে ই হবে, ডেরিভেটিভ হবে। দ্যাট মিন্স দেখো, তো এখানটায় হচ্ছে 6 এর শুধু 6 থাকবে। ওকে, আচ্ছা এটা হচ্ছে এখানে ওয়াই স্কোয়ারটা আছে, বাট এক্স এর ফাংশন না ওয়াই, শুধু এক্স। তো আমি কি করবো, শুধু হচ্ছে ওয়াইটাকে বাইরে নিয়ে আসবো চুপচাপ। আচ্ছা, বাকি এক্স এর ডেরিভেটিভ হবে ডেল এক্স বাই এক্স মানে 1। এটা তো কিছু এক্স এর ফাংশন নাই, 0, এটাও 0। এটা কি হবে, মাইনাস 4 দুগুণে 8 এক্স। ই ওয়াইটা কি হবে, ই ওয়াইটা হবে ডেল ভি ডেল ওয়াই। সেম প্রসেস, এখানে ওয়াই এর টার্ম আছে, তাহলে শুধু ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে। দেন 8x থেকে বাইরে নিয়ে আসলাম, y এর ডেরিভেটিভ 2y, দ্যাট মিন্স 16y। ওকে, 16y লিখে দিই, 16y। ওকে, আচ্ছা 16y মাইনাস 8, এটা কি হবে, 6z টাকে বাইরে নিয়ে আসলাম, y এর রেসপেক্টে ডেরিভেটিভ y এর 1, এটা তো কিছু y এর টার্ম নেই গেল। আচ্ছা ez কি হবে, del v is del z। ওকে, del v del z কি হবে, z এর রেসপেক্টে ডেরিভেটিভ, দ্যাট মিন্স এটা z আছে তো করব 6y, বাইরে চলে গেল 1। ওকে, আচ্ছা বাকি কিছু নেই। এখন তাহলে ইলেকট্রিক ফিল্ডটা ইটা কি হবে, অ্যাকচুয়ালি ই ভেক্টর ইকুয়াল টু ই এক্স আই ক্যাপ, এক্স ক্যাপ এক্স ক্যাপ এক্সও ক্যাপও লিখতে পারো, আই ক্যাপও লিখতে পারো, তোমার যেটা ইচ্ছা। ই ওয়াই জে ক্যাপ, ই জেড কে ক্যাপ। ওকে, আচ্ছা ই এক্স কত আছে এগুলো, বাট এগুলোকে আমার কোথায় বের করতে হবে, 0 0 0 কোঅর্ডিনেটে, তাই তো। 0 0 কোঅর্ডিনেট মানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 0। তো এখানে যদি এক্স ওয়াই 0 বসে, তাহলে শুধু বাচ্চা কি 6, তাহলে 6 আই ক্যাপ। ঠিক আছে, দেন কি হয়, আর বাঁচে না কিছু। ই ওয়াই এর জন্য কি হবে, এখানে 0 0 বসাও, বাঁচলো শুধু কে, শুধু 8 বাঁচলো, মানে মাইনাস 8 জে ক্যাপ। কে ক্যাপের কোনোটা আমি বাঁচবে না, 0। তাহলে আমার এখন কি লাগবে, মড লাগবে, কেন আমি এফ এর সাথে গুণ করব, তো এটা মড মড ভ্যালুটাই নিব। ই মড কি হবে, রুট ওভার 6 স্কোয়ার মানে 36 প্লাস এটার হোল স্কোয়ার মাইনাস 8 এর হোল স্কোয়ার মিন 64, দ্যাট মিন্স রুট 100, দ্যাট মিন্স 10। ওকে, সো ফোর্স কি হবে, এফ ইকুয়াল টু কিউই ই কিউ অর কিউই, সো 10 কিউ, এত নিউটন ফোর্স লাগবে। আর কিউ যদি 1 কুলম হয় তাহলে 1, 10 কুলম। ওকে, আচ্ছা যেহেতু কিউটা মেনশন নাই কত কুলম, তো কিউই লিখবে। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা একবার বলে দিই। So V is given, we have to calculate the x component of the electric field. So we have to differentiate with respect to x of V. So dv dx equal to 6, 6 চলে যাই, এটা কিন্তু ভালো অঙ্ক ছিল একটা। ওকে, আচ্ছা গ্যালভানোমিটারকে কিভাবে ভোল্টমিটার করবে, এটা চিত্রসহ ব্যাখ্যা করো। এটাও তোমাদের বইতে পেয়ে যাবে, বইতে আছে। ভোল্টমিটারকে শ্রেণীতে এবং অ্যামিটারকে সমান্তরালে যুক্ত করার মানেটা কেন, কেন আমরা কি জানি ইন দা, আমি এটা বলে দিচ্ছি, এটা ভোল্টমিটারকে আমরা শ্রেণীতে, কেন ইউজ করি, ভোল্টমিটার আদর্শ আইডিয়াল ভোল্টমিটার, আদর্শ ভোল্টমিটারে কি হয়, রোধটা কি হয়, অসীম। আচ্ছা রোধ বাড়াতে লাগবে, তাহলে রোধ বাড়াতে গেলে আমি কি করব, শ্রেণীতে যুক্ত করবো না সমান্তরালে যুক্ত করব, অবশ্যই শ্রেণীতে, তাই তো, সিরিজে মানে শ্রেণীতে। আর আইডিয়াল অ্যামিটারের রোধ কত হয় জানো, আইডিয়াল অ্যামিটার উইল বি আর ইকুয়াল টু 0। সো আমরা মানে মিনিমাম করতে হবে, মিনিমাম করার জন্য কি করো, প্যারালাল। ওকে, সো এটা এর জন্য এইভাবে ব্যাখ্যা করে দেবে। ঠিক আছে, আচ্ছা তো কোশ্চেনটা হচ্ছে তোমার কত নাম্বার কোশ্চেন, 12 নাম্বার কোশ্চেন, 12। সো 12 নাম্বার কোশ্চেনটা ছিল যে এক্সপ্লেইন দ্য ডায়াগ্রাম হাউ টু মেক দ্য ভোল্টমিটার ইন দ্য গ্যালভানোমিটার। Next question is, if we kept the voltmeter in series and the ammeter is in parallel, what is the electric field, and explain how it's happened. So we have to know that in case of ideal voltmeter, what is the resistance. The resistance will be infinite for the ideal voltmeter. So that means in the ideal case the resistance is infinite of the voltmeter. So in the series connection the resistance will be increases. So we have to
Implement the voltmeter as a series, and the ideal case of ammeter, the resistance of the ammeter is ideally 0. So that means we need the minimum resistance to conduct the ammeter. So we have to connect it that the resistance in the parallel connection, then the total resistance or the equivalent resistance will be decreases. ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে তোমরা লিখে নেবে 12 নাম্বারটা। নেক্সট কি বলছে, হ্যাঁ, আচ্ছা 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি তোমার মিনিমাম চ্যুতি বের করতে বলছে, এটাও তোমার হচ্ছে 2.4, হ্যাঁ, রিফ্র্যাকশন চ্যাপ্টারে পাবে, রিফ্র্যাকশনে এটা লেখা আছে, ঠিক আছে। ক্যালকুলেট করতে বলছে তোমার হচ্ছে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিনস আর এক্স, বইয়ে এরকম করে ফর্মুলা আছে, এটা করে নেবে। আচ্ছা, কোশ্চেনে আর এক্স আছে, আর এক্স ইকুয়াল টু এটা হবে টি সাইন I1, বইয়ে করা আছে এটা, এই জন্য আমি আর ডেরাইভ করালাম না। 1 মাইনাস কস I1 বাই রুট ওভার মিউ স্কোয়ার সাইন স্কোয়ার I1। তো এটা তোমরা দেখে নিবে, এই ফর্মুলাটা কোথায় আছে, রিফ্র্যাকশন চ্যাপ্টারে তোমরা করে নেবে, প্রতিসরণ চ্যাপ্টারে আছে 2.4 পরিচ্ছেদে। আমি ইংলিশ ভার্সনেরটা জানি না, বাংলাদেশটা তাতে আছে, তোমরা দেখে নিতে পারবে। সো বাট ফর্মুলা দেখে তোমরা চেক করে নিতে পারবে কত নাম্বার আছে, তাই না? তো 13 নম্বর কোশ্চেনটা কি বলেছিল অ্যাকচুয়ালি, 13 নম্বরটা বলেছিল যে ক্যালকুলেট দ্য এক্সপ্রেশন ফর দ্য ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট ফর দ্য রিফ্র্যাকশন থ্রু দ্য লাইট অফ দ্য প্যারালাল গ্লাস স্ল্যাব, হাউ ইজ দ্য ক্রিটিক্যাল, আচ্ছা, হাউ ইজ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ দ্য টু মিডিয়াম ডিপেন্ড অফ দ্য ওয়েভলেন্থ, কি হবে ওয়েভলেন্থের সাথে মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দ্যাট মিনস সংকট কোণ ডিপেন্ড করে। সো আমরা কি জানি সাইন থিটা সি ইকুয়াল টু 1 বাই মিউ, জানি। আবার মিউ কি হয়, ডিরেক্টলি প্রপোর্শনাল টু কার সাথে হয়, ফ্রিকোয়েন্সি, তার মানে কম্পাঙ্ক। আবার কম্পাঙ্ক আবার ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, তারপরে এখানে তার মানে সাইন সি ইনভার্সলি, আচ্ছা, ডিরেক্টলি প্রপোর্শনাল টু ল্যামডা হবে, কারণ নিউ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। তার মানে যখন ল্যামডা আমি ইনক্রিজ করব সংকট কোণ কি হবে, বাড়বে। ওকে, আচ্ছা, সো নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, ও আচ্ছা, এটাও বলছে যে একটি অথবা কোশ্চেন হচ্ছে উত্তর লেন্সের হচ্ছে ফোকাস বের করতে বলছে, 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2, এটা তো একদম কমন ডেরাইভেশন, তোমরা পারবে। তারপরে কি বলছে, প্রিজমের কোন বর্ণের চ্যুতি বেশি, আমরা কি জানি বেগুনি, ভায়োলেট, দ্য ম্যাক্সিমাম ডেভিয়েশন ইজ ম্যাক্সিমাম ডিটি, ম্যাক্সিমাম ডেভিয়েশন ইন ভায়োলেট। ওকে, ডেভিয়েশন কার হয়, ভায়োলেটের হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কি বলছে, আচ্ছা এই কোশ্চেন গুলো ইজি, যে ক্ষমতা বের করে, তাদের ক্ষমতা বের করতে বলছে, পাওয়ার বের করতে বলছে, তারপর সূর্যাস্তের ঠিক পূর্বে লাল হয় কেন, এগুলো কমন কোশ্চেন বইতেই আছে, ঠিক আছে। লাল হয় তোমরা জানোই, যে লাল হয় কারণ হচ্ছে যে বিচ্ছুরণ রাইলে কি বলছিল, ল্যামডা, যে বিচ্ছুরণটা হবে, বিচ্ছুরণ, হ্যাঁ, 1/λ⁴, যার ল্যামডা বেশি তার বিচ্ছুরণটা কি হবে, বেশি হবে। আর সূর্যের কি হয়, সূর্য যখন ওঠে সব কালার গুলো কি হয়, ডেভিয়েট হয়ে যায়, deviation is directly proportional, inverse proportional to 1 λ⁴ inversely. So in the case of red the lambda will be maximum, ল্যামডাটা হচ্ছে কি সবচেয়ে বেশি হয় কার কাছে, রেডের কাছে। সো বাকি কালার গুলো কি হয়, আগেই বিচ্ছুরণ হয়ে যায়, লালটা থেকেই যায়, রিমেইন সেম। সো লালটাকে আমরা একবারে দেখতে পারি, তো এটা ভালোবাসায় তোমরা বইয়ের থেকে করে নেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে, ফোটো, আচ্ছা 15 নাম্বারটা বলছে একটা ফোটন, একটি ফোটন এবং ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ সমান, হ্যাঁ, কার গতিশক্তি বেশি হবে, বস্তুতে বেশি হবে, বস্তু তরঙ্গ কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন এটাও। ফোটনের হচ্ছে ল্যামডা পি, এটা হচ্ছে ল্যামডা ই, এটা সমান বলছে। সো আমরা কি জানি, ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে ল্যামডা পি ইকুয়াল টু h/mv, তার মানে যার মাস বেশি তার ল্যামডাটা হচ্ছে কি হবে, সেম হবে। এখন এখন দুই কেসে বলছি ল্যামডাটা সেম, তাহলে এমটা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v, এটাকে এদিকে নিয়ে আসো, এটাকে নিয়ে আসো, ল্যামডা আর এইচটা কনস্ট্যান্ট 1/v, তাহলে যার মাস বেশি হবে তার ভেলোসিটি হয়ে যাবে কম। ইলেকট্রন আর ফোটনের মাসের মধ্যে কার মাস বেশি, অবশ্যই ইলেকট্রনের মাস, ফোটনের রেস্ট মাস হচ্ছে 0, দ্য রেস্ট মাস অফ ফোটন ইজ 0, হ্যাঁ, রেস্ট মাস ইজ 0, ঠিক আছে। সো
So for the in the case of photon, the rest mass will be zero. Then the velocity will be maximum. And in case of electron, the mass we have to know that 9.1 into 10 to the power minus 27 kgs in case of electron. So mass will be very much greater than in the photon. So velocity will be decreases. তো কার ভেলোসিটি কম হবে? ইলেকট্রনের ভেলোসিটি কম হবে কার থেকে? ফোটনের থেকে। আচ্ছা ই কেন লিখে দিলাম, ভেলোসিটি লিখতে হতো তো। আচ্ছা, ভেলোসিটি অফ ইলেকট্রন লেস দেন ভেলোসিটি অফ প্রোটন। ঠিক আছে, ফোটন ফোটনে সবচেয়ে বেশি হয় স্বাভাবিক, কারণ লাইটের ভেলোসিটি সবচেয়ে বেশি, এটা সবাই জানি। ফোটন মানেই তো লাইট। ওকে, আচ্ছা এরপরে কি বলছে? আচ্ছা ও হ্যাঁ, বস্তু তরঙ্গ কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? বস্তু তরঙ্গটা কি? এই যে ল্যামডা ইকুয়াল টু, যেটা আমাদের ডি ব্রগলি দাদা মানে ডি ব্রগলি বলেছিল, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। ঠিক আছে, এটাকে বলা হয় ম্যাটার ওয়েভ। এটার সাথে কিন্তু আমাদের কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোনো সম্পর্কই নেই। ঠিক আছে, তো দুটো কিন্তু আলাদা। ম্যাটার ওয়েভ, এটা হচ্ছে ম্যাটার ওয়েভ। ঠিক আছে, কারণ প্রত্যেকটা পার্টিকেল, ডি ব্রগলি বলেছিল কি এটা, দিস ইজ দ্য ডি ব্রগলি হাইপোথিসিস। ওকে, ডি ব্রগলি ইজ টেলিং দ্যাট the particle all the objects in the universe have a matter wave, consist a matter wave. There is a dual nature of the of any particle. They have the two natures. One is a wave and the another is matter. So that ওখান থেকে তোমার ম্যাটার ওয়েভের কনসেপ্ট আসে। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো আলাদা কিছু। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে আর ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য যেটা তৈরি হচ্ছে। The electromagnetic wave is created for electric field and the magnetic field, but matter wave is associated with any matter of the universe. This is stated as the de Broglie hypothesis. তো এভাবে তোমরা এই জিনিসগুলোকে বানিয়ে লিখে দেবে। ঠিক আছে, তার মানে টোটালটাই ডিফারেন্ট। ঠিক আছে, ইএম ওয়েভ নয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কি, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে কোশ্চেনটা কি বলেছে তোমাদের, আচ্ছা আচ্ছা তারপরে বলছে সূচনা কম্পাঙ্ক। সূচনা কম্পাঙ্ক হচ্ছে তোমার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটাও পারবে, এটার ডেফিনেশন তোমরা করে নেবে। তারপরে বলছে দুটি ধাতুর কার্য অপেক্ষক দিয়ে দিয়েছে। কার্য অপেক্ষক মানে ডাব্লু নট। ডাব্লু নট হচ্ছে ডাব্লু নট মানে কি, এইচ নিউ নট। ওকে, ডাব্লু নট হচ্ছে এইচ নিউ নট। তো ডাব্লু নট দিয়ে দিচ্ছে দুজনের ক্ষেত্রে। তো সূচনা কম্পাঙ্ক কত হবে? তো এখান থেকে আমরা কি লিখতে পারি? সূচনা কম্পাঙ্ক মানে ল্যামডা নট, সি বাই ল্যামডা নট। তাহলে ডাব্লু নট ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা নট। ওকে, সো যার কার্য অপেক্ষকটা বেশি, যার কার্য অপেক্ষক W1 গ্রেটার দেন W2, না সরি, আচ্ছা, যার কার্য অপেক্ষক বেশি তার কি হবে? ওয়েভলেন্থটা কম। যার কার্য অপেক্ষক বেশি তার ওয়েভলেন্থ হবে কম, সূচনা কম্পাঙ্ক কম হবে। জেনারেল ব্যাপার। তো প্রথমেরটা বলছে 2 ইলেকট্রোভোল্ট, নেক্সটটা বলছে 4 ইলেকট্রোভোল্ট, এটা হচ্ছে কি ডাব্লু নট। সো এটার কি হবে? এর করসপন্ডিং ল্যামডাটা কি হবে? বেশি হবে। আর এর করসপন্ডিং ল্যামডা নটটা কি হবে? কম হবে। ঠিক আছে, বিকজ অফ দ্যাট এইভাবে তোমরা এক্সপ্লেন করে লিখবে। ঠিক আছে, আচ্ছা। সো এটা কি বলছে আমাদের কোশ্চেনটা, আমি আর বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমার কত নাম্বার কোশ্চেন, আমি বলে দিচ্ছি কত নাম্বার কোশ্চেন তোমার। 15 অথবা 15 অর কোশ্চেন। 15 অর কোশ্চেন কি বলছে? 15 অর হ্যাঁ, two work function of the two metal is 2 electrovolt and 4 electrovolt respectively. Then the threshold wavelength of the matter is metal is less. কোনটার wavelength is less হবে? So the 4 electrovolt, due to the 4 electrovolt the the wavelength is less. Okay, আচ্ছা, because of that the work function is inversely proportional with the wavelength. Okay, নেক্সট কোশ্চেনে চলে যাই। হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে ঘনত্বের উপর নির্ভরশীল নয়। এখানে কতগুলো পেজ ফাঁকা দিয়েছিলাম।
নিউক্লিয়াস কি হচ্ছে তোমার, নিউক্লিয়াস, আচ্ছা এটা তো একদম ইজিলি প্রুফ করা যায় যে এরিয়ার সাইজের উপর ডিপেন্ড করে না, নিউক্লিয়াসের ঘনত্ব। তার মানে এটা বেসিক্যালি ব্যাপারটা বুঝবে, একটা ছোট নিউক্লিয়াস আছে, একটা বড় নিউক্লিয়াস আছে, এর যা ঘনত্ব হবে ডেনসিটি, ডেনসিটি যার এর এর যা ডেনসিটি হবে এর যা ডেনসিটিও সেম হবে, ডেনসিটি রিমেইন সেম, ঠিক আছে। দ্যাট মিনস এটা কি হয়, আমরা রো মানে কি জানি আমরা, এম বাই ভি, ভালো কথা। এখন এটা তো ইজিলি প্রুভ করা যায়। আচ্ছা এটা কার রো, কার ডেনসিটি বের করছি, নিউক্লিয়াসে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউট্রন প্লাস প্রোটন, আর নিউট্রন প্রোটনকে আমরা এ বলা হয়। সাপোজ হচ্ছে তোমার জেড নাম্বার অফ প্রোটন আছে, সো এন কতগুলো থাকবে, এ মাইনাস জেড, ঠিক আছে। আচ্ছা মাস কি হবে, মাস হচ্ছে তোমার প্রোটনের মাস প্লাস নিউট্রনের মাস হচ্ছে মাস অফ দ্য নিউট্রন, নিউক্লিয়াস, সো জেড নাম্বার অফ প্রোটন মানে জেড নাম্বার অফ এমপি প্লাস এ মাইনাস জেড mn, mn is mass of neutron, আর ভলিউম কি হবে 4/3 পাই আর কিউব, ঠিক আছে। আচ্ছা জেনারেলি এমপি প্রপোর্শনাল মানে mn এর মান প্রায় সমান, তোমরা দেখতেই পারো একটা কয়েকটা সিঙ্গেল ডিজিটের ফারাক। তো এখান থেকে আমাদের যদি আমরা সেম লিখি তাহলে এমপি জেড প্লাস এ mn, mn জায়গায় এমপি লিখবে এখন, মাইনাস জেড এমপি, তাহলে এই জেড এমপি কেটে গেল 4/3 পাই আর কিউব কে লিখতে পারি আর নট এ টু দি পাওয়ার 1/3 এর হোল কিউব, ওকে। তাহলে রো ইকুয়াল টু এ এমপি 4/3 পাই আর নট, এটার কিউব করলে এ, এটা কিউব হয়ে যাবে, সো এ ক্যান্সেল। সো আমরা দেখতে পাচ্ছি যে এই টার্মটা কারোর উপর ডিপেন্ড করে, মানে এর উপরে অ্যাকচুয়ালি যে আকারটা ভলিউমটা এটা কার উপর ডিপেন্ড করবে, মাস নাম্বারের উপরে, যার মাস নাম্বার বেশি, যার অ্যাটমিক মাস নাম্বার বেশি তার হচ্ছে পর্যায় সারণীতে ডান বায়ে ওইভাবেই তো অর্গানাইজড করা, জানোই তোমরা। তাহলে এর উপরে যদি ডিপেন্ড না করে তাহলে তো রোটা কনস্ট্যান্ট থাকবে, বড় একটা নাও ছোট একটা নাও, ঠিক আছে, দুই কেসে সেম হয়ে যাবে, ঠিক আছে। সো we have to prove that the density of the nucleus is does not depend upon the mass number, that is the derivation. So rho equal to m by v, m is the mass of the nucleus is constant by the neutron and proton. So we have to know that the mass, the number of neutron and proton is a, which is the mass number. So suppose let's consider that z number of proton is exists in that nucleus. So what is the number of neutron, a minus z, so rho equal to z mp, mp, what is mp, mass of the proton, what is the total mass of the nucleus, mass of proton plus mass of neutron, there is a z number of proton, so zmp is the mass of the total proton, a minus z is the number of neutron and mass is mn, so what is the total mass, zmp plus a minus z mn. So we have to see that the mp is nearly equal to the mn, so we have to equal that all these things. So we have to we think r not r equal, what is the r equal to r not a to the power 1/3, okay, whole cube. So we have to calculate rho is does not depend upon the a, so মাস নাম্বার উপর ডিপেন্ড না, এটাই প্রুভ করতে বলছিল। নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা এটা কত নাম্বার কোশ্চেন ছিল, এটা হচ্ছে তোমার 16 নাম্বার কোশ্চেন ছিল। 16 এর নেক্সট কোশ্চেন হচ্ছে একটি কৃত্রিম মৌলোত্তরের হচ্ছে তোমার উদাহরণ দাও। কৃত্রিম মৌলোত্তর মানে হচ্ছে বাংলায় মানে ইংলিশে আর্টিফিশিয়াল তোমার, আচ্ছা এটা গ্রুপ বি গ্রুপ সি চলছে না, ওকে এটা হয়ে গেল ম্যাথমেটিক্যাল, এটা হয়ে গেছে মাস নাম্বার। এক্সাম্পল অফ দ্য আর্টিফিশিয়াল ট্রান্সমুলেশন, artificial ট্রান্সমুটেশন বা হচ্ছে মৌলন্তর, কৃত্রিম মৌলন্তর, ওকে। আচ্ছা এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম 2713
এটা এক্সাম্পল লিখতে বলছে, মানে এগুলা আমরা নিজেরা তৈরি করি এসব রিয়াকশনস গুলো, ঠিক আছে, হিট প্রডিউস করার জন্য নাথিং নাথিং, মানে অল কাইন্ড অফ অল থিংস। 15 প্লাস n01, ওকে, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ দ্যাট। আচ্ছা, নেক্সট কোশ্চেন ইজ দ্যাট, হচ্ছে এটা হয়ে গেল তোমার অথবার কোশ্চেনটা। ওকে, এটার অথবার কোশ্চেন হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রে কাকে বলা হয়? বৈশিষ্ট্যমূলক মিন্স তোমার ক্যারেক্টারিস্টিক্স এক্স রে। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স এক্স রে, দেন দ্য মোজলেস ল। মোজলেস ল তোমরা জানো, ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্লেনটা আমি করে দিই। ধরো একটা হচ্ছে এই যে শেল আছে, দিস দ্য কে অরবিটাল এল, তো এখানে দুটো ইলেকট্রন থাকে, এখানে আরো 8টা ইলেকট্রন বা নাথিং এর 3-4টা থাকলো। এখন কি হচ্ছে, ধরো আমি এখানে একটা কতগুলো ইলেকট্রনকে হাই, মানে অনেক হাই অ্যাক্সিলারেশন, মানে ত্বরান্বিত করে এগুলোকে পাঠালাম ইলেকট্রনস গুলোকে। তো ইলেকট্রন গুলো কি করলো, এই যে কে কক্ষপথের যে এই ইলেকট্রনটাকে এত বল প্রয়োগ করছে যে এটা বাইরে চলে গেল, নক আউট হয়ে গেল এই ইলেকট্রন। এখন এর তো স্টেবিলিটি খারাপ হয়ে গেছে, এখানে ইলেকট্রনটা চলে গেছে। এখন কি করবে এই অ্যাটমটা, এখানে যে এল অরবিটালে একটা ইলেকট্রনকে এখানে নামায় দিবে যাতে স্টেবল থাকে জিনিসটা। এখানে যে ইলেকট্রন নামালো তার ফলে কি, উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসলো ইলেকট্রনটা। এই উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসলে কি হবে, একটা তরঙ্গ তৈরি হবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সৃষ্টি হবে। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি বলা হয়, ওই এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাই হচ্ছে এক্স রে। কেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উদাহরণ এক্স রে, এখনই বললাম না ফার্স্টেই শর্ট কোশ্চেনে। সো এক্স রে, তো হচ্ছে এটাকে আমরা বলবো বৈশিষ্ট্য সূচক এক্স রে। মোজলেস লটাও এটা বলছে যে যখনই আমরা ওয়েভ পাবো তখন একটা পিক পাবো আমরা, অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্টে যখন এই জিনিসটা করবো, মানে প্র্যাকটিক্যাল, তখন যখন একটা ওয়েভ বেরোবে তখন একটা পিক পাবো। এই যে পিক গুলো কোথায় কোথায় পাবো, ওটাই হচ্ছে আমাদের বলা হয়েছে। সে ওই পিক গুলোকে নিউ নট দেয়, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু জেড, এটা হচ্ছে মোজলেস ল, ওটা তোমরা পড়ে নিতে পারবে। সো ফার্স্ট অফ অল রাইট ডাউন দ্য মোজলেস ল এন্ড দ্য ডেফিনিশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। when when the accelerate electron, high energy accelerate electron bombarding the any atoms, then then suppose the k or in the k orbital there is a two electrons exist in the orbital. So due to this excited electron, the electron of the k orbital is knocked out. Then due to the stability, the from the then another electron comes to the higher energy state to the lower energy state. Due to this, there is a emitter electromagnetic wave. So this electromagnetic wave is nothing but the characteristics X-ray. Okay, it is depend upon the frequency. Root over frequency is proportional to the atomic number. Okay, তো এটা তোমরা পড়ে নিবে, মোজলেস ল একদম ইজি, একদম ব্যাপার স্যাপার। আচ্ছা, নেক্সট হচ্ছে পিএন জংশন ডায়োডকে অর্ধপরিবাহী ডায়োড বলা হয় কেন? কেন অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর বলা হয় কেন? সেমিকন্ডাক্টর মানে পিএন জাংশন ডায়োড সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করা হয়, ওটাকে ডোপিং করে তৈরি করা হয়। হ্যাঁ, তো এই জন্যই বলা হয়, তোমরা এটা ভালো করে পারবে। পিএন জাংশন ডায়োডের পার্থক্য এটাও পারবে, পিএন জাংশনের মধ্যে পি এর মধ্যে কোনটা বেশি থাকে, হোলস বেশি থাকে, এন এর মধ্যে হচ্ছে ইলেকট্রনস বেশি থাকে। তো এগুলো তো তোমরা সবাই জানো, নর্মাল জিনিস। তারপরে এর অথবার কোশ্চেনটা হচ্ছে তোমার একটি সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াসে এই ছবি আঁকতে বলছে, তো ভাই সোজা পিএন জাংশন ডায়োড, ফরওয়ার্ড বায়াস প্লাস দিবা, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, মানে তখন সুইচের মতন কাজ করে, মানে তারটা জয়েন্ট হয়ে যাবে। আর রিভার্স বায়াস মানে হচ্ছে এখানে নেগেটিভ টার্মিনাল লাগিয়ে দেবো। ওকে, এটা হচ্ছে রিভার্স বায়াস। ওকে, এটা ডায়াগ্রাম করতে বলছে, এ তো সোজা 17 অথবা। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে আচ্ছা, সুইচ অন আর সুইচ খোলার কার্যনীতি, এটা তো একদমই সোজা। ট্রানজিস্টারের যখন ট্রানজিস্টার সুইচ অন অফ হিসেবে কাজ করে, ট্রানজিস্টার আমরা জানি, যখন ট্রানজিস্টার হচ্ছে কাট অফ রিজিয়নে থাকে, কাট অফ রিজিয়ন, তখন ওটা অফ হিসেবে কাজ করে, অফ। আর যখন স্যাচুরেশন রিজিয়নে থাকে, মানে সম্পৃক্ত প্রবাহে থাকে, তখন ও অন হিসেবে কাজ করে। তো এটাও তোমার বইয়ের থেকে পড়ে নেবে, এটা ইজি একদম। হ্যাঁ, আমি যেটা বললাম ওটা এক্সপ্লেন করে দিলাম, ডায়াগ্রাম সহ ভালো করে পড়বে, কোশ্চেন্স গুলো ইম্পর্টেন্ট ট্রানজিস্টারের থেকে। নেক্সট 18 নাম্বার বলেছে, 18 নাম্বার একটা দিয়েছে ডেসিমাল প্লেস 1011001 এটা নট গেটে। আচ্ছা, এটাকে তোমার 8 বাইনারি নাম্বারে করতে বলছে। সো আমরা জানি যে এগুলোকে কি করে করতে হবে, 1 × 2⁻0, মানে ফার্স্টে 1 কোথায় আছে সেগুলো একটা করে লিখে দে, 1 2 3টা আছে লিখলাম, এখানে 4টা আছে লিখলাম, অত ঝামেলা করতে। এটা কত নাম্বারে আছে, 2 0তে আছে, এক, এটা 0 1 2 3 নাম্বারে এটা আছে, তারপরে 4 নম্বরে এটা আছে,
5-6 নাম্বার আবার এটা আছে, এটাকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো। তাহলে এ টু দ্য এটা 64, এটা 16, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2 টু দ্য 0 মানে 1 1। ঠিক আছে, এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত আসবে? 64, এটা 70, 88, তাহলে 89, এটা 10 বিটে। ঠিক আছে, এটা এরকম টাইপের কোশ্চেনও আসে, ইজি কোশ্চেন এগুলো। নর গেট কি? নর তো এগুলো তো মানে নর, এই যে নর গেট। ঠিক আছে, ট্রুথ টেবিল লিখে দেবে। নর গেটকে ইউনিভার্সাল যে ইউনিভার্সাল গেট বলা হয়। ইউনিভার্সাল গেট, হোয়াট ইজ দ্য নর গেট? অ্যান্ড নর গেট তো জানবেই। হোয়াট ইজ দ্য ওয়াই ইজ কল দ্য ইউনিভার্সাল গেট? কেন ইউনিভার্সাল গেট বলা হয় বা বিশ্বজনীন? কারণ এই গেট দিয়ে, এটা দিয়ে আমরা সবকিছু, যতগুলো লজিক গেট আছে সব বানাতে পারি, তার জন্য আমরা এটাকে বলবো। ঠিক আছে, তারপরে বলছে নর গেট থেকে নর গেট দিয়ে আমাকে নর থেকে একটা হচ্ছে তোমার কি বের করতে লিখতে বলছে, নট বের বানাতে বলছে। এটা একদম মানে ইজি আসে। তোমার নর থেকে অ্যান্ড অর কি করে তৈরি করে ওগুলো একটু দেখে নেবে, কোশ্চেন থাকলে তো আমিই করে দিব, করিয়ে দেবো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার নর গেট, একটা এভাবে লাগাই দাও তাহলেই হয়ে যাবে। এখান থেকে এ পাস করালা, এখান থেকেও এ পাস করালা, তাহলে হচ্ছে আহ এভাবে এ পাস না করি একটা জয়েন করে দে, এখান থেকে এ দিয়ে দে, তাহলেই তো হয়ে যায়, দুটোই এ যাবে। তাহলে এ এ এটা হচ্ছে অ্যান্ড গেট, সরি সরি নর গেট, নর গেট আমি সিম্বলই ভুল আঁকাই দিছি, সিম্বল ভুল করে দিয়েছি। এটা হচ্ছে নর অরের মতন, এখানেও ভুল করেছি। আসলে ন্যান্ড আর নর দুটাই তো মানে হয়, সরি হ্যাঁ, এখানে আমি এটা ভুল আঁকাই দিয়েছিলাম। আচ্ছা, সো নর হচ্ছে এখানে কি হবে, এ গেল যোগ করে বার করতে হবে, এ প্লাস এ কত হয়, এর বার, তাহলে হইতে গেল আমার নট গেটের মতো কাজ করবে। ওকে, তারপরে অর গেটের ট্রুথ টেবিল, এটা তো সবাই জানে, অর গেটের ট্রুথ টেবিল এগুলো আর করানোর দরকারই নেই। এ বি ওয়াই 0 0 0 0 1 1 1 0 1 1 1 1 1 1 1। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা শেষ হয়ে গেল। তারপর নেক্সট হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডি তে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি বলছে, আচ্ছা গ্রুপ ডি 19-1। ওকে, 19 এ গ্রুপ ডি ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট, আচ্ছা ফার্স্টে আমি কোশ্চেনটা পড়ে দিচ্ছি তারপরে ফরওয়ার্ড করে দিচ্ছি। দুটি সমান ব্যাসের তড়িৎ প্রবাহ এক্স ও ওয়াই এ একটি বর্তনী যুক্ত আছে। ইলেক্ট্র একটা মানে একটা ব্যাটারির সাথে এক্স ও ওয়াই পরিবাহী তার, এক্স ও ওয়াই মানে একটা ব্যাটারির সাথে এক্স তার লাগাইছাও, একটা ওয়াই তার লাগানো হয়েছে। ঠিক আছে, একই ব্যাটারির সাথে, ঠিক আছে, লাগানো হয়েছে, ভালো কথা। এখন ইলেকট্রনের ডেনসিটিটাকে যদি আমি দ্বিগুণ করে দিই, ইলেকট্রিক ডেনসিটি মানে এনটাকে যদি আমি দ্বিগুণ করে দিই, তাহলে তার দুটির বিচলন বেগের অনুপাত কত হবে? সো গ্রুপ ডি এর ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট টু কন্ডাক্টিং ওয়্যারস এক্স and y are the same diameter. Diameter will be same. That means the r will be same. R dash equal to r. Diameter will be same. That means the area মানে a dash equal to a will be same. এরিয়াটা মানে আয়তন ক্ষেত্রফলটাও সেম। হ্যাঁ, across the battery if the number density of the electron x is twice of that y, x টা হচ্ছে কি, x is twice of y the ratio of the drift velocity। ঠিক আছে, সো আমাদের কি হয় হচ্ছে কি হবে, সো আমরা কি দেখতে পাচ্ছি ভিডি, আচ্ছা ফার্স্ট আমরা লিখে নিই আই ইকুয়াল টু এন ই এ ভিডি। ঠিক আছে, সো জে ইকুয়াল টু স্মল এন বাই ভি ই এ ভিডি। আচ্ছা, ভি দিয়ে ভাগ করলাম ডেন্সিটি করার জন্য, কারণ ডেন্সিটিটা হচ্ছে আমার সেম। দেন তাহলে ভিডিটা আমার ডিরেক্টলি, এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে ভি কি, ভিডিটা কি, কারণ ভিডি হবে, ভিডিটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/n। ঠিক আছে, তো ডিভি এক্স বাই ডিভি ওয়াই ইকুয়াল টু এন ওয়াই বাই এন এক্স। তো এন ওয়াই হচ্ছে কত, 2/1, তাহলে 2:1। ঠিক আছে, ওকে, নেক্সট কি বলছে, নেক্সট কোশ্চেন, হ্যাঁ পেজ শেষ নাকি? ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা একটু দেখিনি। নেক্সট কোশ্চেনটা তোমার বলেছে
যে ব্যাটারির তড়িৎচালক বল কোনো বর্তনীর প্রান্তীয় বিভবের থেকে বেশি হয় কেন? তড়িৎচালক বল বর্তনীর প্রান্তীয় থেকে বেশি হয় কারণ হচ্ছে ওখানে কি থাকে আমাদের, হ্যাঁ, তো ওখানে আমাদের কি থাকে, কেন বেশি হয়, কারণ হচ্ছে ওখানটা আমাদের নষ্ট ভোল্টের কনসেপ্ট থাকে। তো তড়িৎচালক বলটা কি হয়, সবসময় বেশি হয়। ব্যাটারি তড়িৎচালক বল বর্তনীর প্রান্তীয় বিভবের থেকে বেশি হয় কেন? প্রান্তীয় বিভবের থেকে বেশি হয় কেন? আমরা কি জানি, ই ইকুয়াল টু ভি প্লাস আই আর। তো প্রান্তীয় বিভব মানে তো ভি, তো ভি থেকে তো বেশি হবে ইলেকট্রিক ফিল্ড, কেন এখানে নষ্ট ভোল্টের কনসেপ্টটা ঢুকে যায়। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে গেল। তারপর নেক্সট কোশ্চেন কি বলছে, নষ্ট ভোল্টেরও কনসেপ্ট ঢুকে, হ্যাঁ বলে দিলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, বি নাম্বার, এটা হয়ে গেল। সি নাম্বার বলছে একটা সার্কিট দেওয়া আছে, সো 10 ভোল্ট, এখানে রেজিস্ট্যান্স, এখানে 20 ভোল্ট, 200 ভোল্ট। ওকে, আচ্ছা, এটা 10 ভোল্ট, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইট উইল বি দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স হুইচ ইজ ডিনোটেড বাই দ্য স্মলার, oh no no no, this is not a internal resistance, this is the normal resistance, that is the 38 volt. So এখানে আমরা কারশফ ফ্লো করি, লাইক কারেন্ট এভাবে ফ্লো হচ্ছে। সো কারেন্ট ফার্স্ট এখানে, এটা যেভাবে যে করে, ঠিক আছে, যে যেভাবে করে সে সেভাবে করে, আমারটা শুনে আবার এভাবে কর। আমি যেরকম যেদিকে কারেন্ট, মানে কারেন্টটা যেই দিক দিয়ে যাচ্ছে সেই দিকে, মানে যেই মুখটা যেই টার্মিনালকে বাড়ি মারছে তার অপোজিট সাইড, লাইক পজিটিভ টার্মিনালকে বাড়ি মারছে, দ্যাট মিনস নেগেটিভ 10 ভোল্ট। তারপরে এটা হচ্ছে নেগেটিভ মারছে, তার মানে হচ্ছে প্লাস 200 ভোল্ট। দেন হচ্ছে কি হবে, আইআর, কারেন্ট বের করতে বলছে আমার সার্কিটে। প্লাস কি হবে, 38 আই, সাপোজ এটা দিয়ে আই কারেন্ট যাচ্ছে, ইকুয়াল টু 0। সো আই ইকুয়াল টু কি হবে, আই ইকুয়াল টু তোমার 190 বাই 380 with a negative sign. দ্যাট মিনস -5 অ্যাম্পিয়ার। মাইনাসটা কি জন্য, মাইনাস আসে গেছে বলে ভয় পাই যাবে না। মাইনাস মানে তুমি যেদিকে কারেন্টের ডাইরেকশন ধরছো ওইদিকে হবে না, কারেন্ট অ্যাকচুয়ালি এইভাবে যাবে, তার জন্য কেউ যদি এখানে ঢুকতো তার শুধু ডাইরেক্ট প্লাস আসতো 5, কোনো প্রবলেম নেই। ওকে, সো 5 অ্যাম্পিয়ার, সো আই ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন ইজ দ্যাট, কোশ্চেনটা কি, আচ্ছা এখানে সার্কিটের কারেন্ট বের করতে বলছে, এটা আই থিঙ্ক ইংলিশেও প্রবলেম হবে না, একই কোশ্চেন নর্মাল। অথবা কোশ্চেনটা বলেছে একটা 1 ওহম রোধযুক্ত অ্যামিটারের 1 অ্যাম্পিয়ার, একটা 1 মিটার ওহম রোধযুক্ত মানে অ্যামিটার, তাহলে আই হচ্ছে কি 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। ওকে, অ্যামিটারটা আমি জি আইজি লিখলাম, আর আর জি হচ্ছে তার 1 ওহম। এর সঙ্গে কত স্থান যুক্ত করলে 5 নিউটন যেটা হবে, নিউটন যেটা হবে, 1 মিনিট। ওকে, এখন ঠিক আছে, চার্জ শেষ হয়ে গেছিল। ওকে, সো এখানে কি বলেছে, যে তোমার অ্যামমিটার এটা আছে, আইজি এটা দেওয়া আছে, তো এটার সাথে কি বলেছে, যে কত শান্ট যুক্ত করলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তো নেক্সট কেসে আমার কত কারেন্ট যাবে, নেক্সট কেসে আমার হচ্ছে আইএসটা কত হবে, আরে ভাই একটু আসছে, সো এটা আমার সার্কিটটা, সো এটা আমার অ্যামমিটারটা। ওকে, এর সাথে আমি শান্তে আরেকটা রোধ যুক্ত করেছি, সো আইজি এটা কারেন্ট যাচ্ছিল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স আরজি, এটা আইএস, এখান থেকে আইএস কারেন্ট যায়, এর টোটাল কারেন্ট হচ্ছে আই। তো প্রথমে হচ্ছে আই অ্যাম্পিয়ার মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল। সো এটা হচ্ছে কি কানেকশন, প্যারালালে আছে, প্যারালালে ভোল্টেজটা সেম হবে। তো ভোল্টেজ সেম মানে আইএস বাই এস ইকুয়াল টু আইজি ইন্টু আরজি।
ওকে, তো আমার এস ক্যালকুলেট করতে হবে, তাহলে আইজি আর জি টোটালটা বাই আইএস। এখন আইএস আমি কি লিখতে পারি, আইএস তো আমি ওভাবে জানি না, তাহলে আর মাইনাস, দেখো এখান থেকে আই কারেন্ট ঢুকছে, তাহলে এটা কি হবে আই মাইনাস আইজি, তাই তো? আচ্ছা, তাহলে ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে আমার কত হবে, এস ইকুয়াল টু 1 into 1 by 5 minus 1, that means 1 by 4, that means 0.25 ওহম। ওকে, সো এটা হচ্ছে তোমার কোশ্চেনটা ছিল সি নাম্বারে, সি। ঠিক আছে, আচ্ছা সি, এটা তাহলে অ্যামিটারের রোধটা কত হবে, সি এর হচ্ছে তোমার অথবার কোশ্চেন, সি এর অথবা দ্যাট মিনস, হ্যাঁ আচ্ছা, an ammeter of resistance 1 ohm can be measured the current up to 0.1 ampere. Ampere. What is the equivalent resistance of the ammeter in the shunt? তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে বলছে। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তার মানে কি, আরটা এস এর সাথে কি ছিল, প্যারালাল ছিল, মানে আর জিটা, তাহলে আর জি বাই এস বাই আর জি প্লাস আর এস, এস, তো আর জি প্যারালাল মানে প্যারালালের ফর্মুলা তোমরা সবাই জানো, তাহলে 2.5, 0.25 ইন্টু 1, আমি এই ফর্মুলাটা ইউজ করি বিকজ অফ দ্যাট, নাহলে ওই উল্টাতে ভুলে যাই মাঝে মাঝে, দ্যাটস ওয়াই। আচ্ছা, তাহলে 0.25 প্লাস 1, তার মানে 0.25 বাই 1.25, এটা থেকে আমার কি হবে 1/5 ওহম, তাহলে তুল্য রোধটা কত হবে 1/5। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে কত, নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার কি, আহ কার্শবের হচ্ছে কার্শব সূত্রের হুইস্টন ব্রিজ এবং প্রতিমিতির শর্তটা মানে প্রতিষ্ঠা করতে বলছে, দ্যাট মিনস এটা হচ্ছে 20 নাম্বার, আচ্ছা বি, সরি এটা হচ্ছে 19 এর বি, দ্যাট মিনস পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এইটা প্রুফ করতে হবে, এটা তোমরা সবাই করতে পারবে। দেন কি বলছে 20 নাম্বার লেঞ্চ ল লিখতে, এটাও তোমরা পারবে, এগুলো আর ডিসক্রাইব মানে ডিসকাস করলাম। লেঞ্চ ল তো তোমার মনেই আছে, লেঞ্চ ল কি করে, যে আবেশটা হচ্ছে ওই আবেশটার ডাইরেকশনটাকে মানে এক্সপ্লেইন করে লেঞ্চ ল। ওকে, সো লেঞ্চ ল ওটাই বিবৃতি করে, আর শক্তি সংরক্ষণ সূত্র ওখানটা বইতেই আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা যদি তোমাদের এগুলা বুঝতে কনসেপ্টে প্রবলেম থাকে দেন আমাকে কমেন্ট করে জানাবে, আমি ওগুলো এক্সপ্লেন করে দেবো, নো প্রবলেম। ঠিক আছে, কিন্তু আমাকে বলতে হবে অ্যাটলিস্ট, নাহলে তো আমি বুঝতে পারবো না। যাই হোক, তারপরে নেক্সট কোশ্চেন বলেছে তোমাদেরকে, যেটা ইম্পর্টেন্ট 20B, ম্যাথমেটিক্যাল প্রবলেম। আচ্ছা 20B বলেছে যে একটা ধারক আছে, তার হচ্ছে ধারকত্ব দেওয়া আছে, আহিত করা হয়েছে, একটি আবেশে যুক্ত করা আছে, সর্বোচ্চ কারেন্ট কত যেতে পারে। ঠিক আছে, সো একটা কি সার্কিট, ফার্স্ট অফ অল এটা একটা হচ্ছে এলসি সার্কিট, এটা এল আছে অ্যান্ড সি আছে, আমি উল্টা আঁকলাম, এটা সি এটা এল, একটা এলসি সার্কিট আছে। ওকে, এলসি সার্কিটের মধ্যে কত কারেন্ট যাবে, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে অসিলেটর, স্পন্দক, বই পড়েছো না, ওই স্পন্দকের সার্কিট। ঠিক আছে, তো ম্যাক্সিমাম কারেন্ট যখন কখন ফ্লো হবে, যখন কিনা এর মধ্যে থেকে সব কারেন্ট কোনো লিক না হয়, মানে মানে লিকেজ না হয়, এখান থেকে প্লাস হবে আই ম্যাক্সিমাম, তার মানে এর যা এ যতটা এনার্জি স্টোর করবে এর মধ্যে, সেই এনার্জিটা যখন এটা সমান হবে তখনই আই ম্যাক্সিমাম পাস করবে। এটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্টটা কি, আচ্ছা এটা হচ্ছে 20B, 20B is question is that হচ্ছে তোমার, এটা সি 20B, হ্যাঁ, a capacitor of the capacitance 1 microfarad is charged of the potential 1 volt, then it is connected, আচ্ছা ফার্স্ট অফ অল এটাকে ফার্স্টে চার্জ করা হয়েছে, এটাকে চার্জ করা হয়েছে 1 ভোল্ট দিয়ে, দেন এটার সাথে এটাকে লাগানো হয়েছে। ওকে, 1 ভোল্ট, এটা কত নাম্বার 20, দেন কোথায় চলে যাবে, ও হ্যাঁ, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম, আচ্ছা দেন ইট ইজ কানেক্টেড উইথ দ্য ইন্ডাক্টর, ইন্ডাক্টেন্স এত, ইন্ডাক্টেন্স আর গিভেন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো থ্রু দ্য সার্কিট, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো কত হবে, তার মানে যে কারেন্টটা পাস হবে ওটা কি হবে, ফার্স্ট আমি সি কে চার্জ করিয়েছি, ওটা ডিসচার্জ করাবো থ্রু দ্য এটা দিয়ে, থ্রু ইন্ডাক্টেন্স, সো the energy stored in the C will be equal to the energy stored in the L, then the maximum current will be flow. So আমরা কি বলতে চাইলাম যে EC, energy stored in the capacitor, will be equal to EL. So what is the EC, EC will be half LI square equal to sorry L, এটা তো C এর ক্ষেত্রে না, সরি EC will be half Q square C, আমরা জানি এটা C,
হাফ এল আই স্কোয়ার সি, আচ্ছা সি কিউ সি কে আমি কিউ তো লিখতে পারবো না, কেন কিউ আমি জানি না, হাফ সিবি স্কোয়ার ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। ওকে, সো এভাবে কেটে গেল। ওকে, এখান থেকে আমি আই বের করতে পারি, আই ইকুয়াল টু 10⁻⁻6 বাই 10⁻3। সো এটা এটা করলে হচ্ছে 1 বাই, আচ্ছা এটা হচ্ছে তোমার মাইক্রো অ্যামিটার ছিল, এটা হচ্ছে 10 ছিল মানে 10 মিলি হেনরি আই থিঙ্ক, sorry, 10⁻6 10⁻³ 1/10, so 1/10 রুট, এটা হচ্ছে তাহলে, এটা যদি আমি ক্যালকুলেট করি 1/10√10। ওকে, আচ্ছা 20b। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে, আচ্ছা এগুলো তো পারবে, হোয়াই দ্য এসি ডেঞ্জারাস দ্যান দ্য ডিসি, বিকজ অফ দ্যাট দ্য ম্যাগনিটিউড, আচ্ছা এসিতে কি হয়, ডিসিতে কি হয়, ডিসিতে কোনো কারেন্ট যেটা থাকবে সেটাই থাকবে, আই নটই থাকবে, বাট এসিতে যখন ওই এসিতে যখন পাওয়ারটা হয় সেটা কি হয়, I0/√2 হয়, ঠিক আছে, এখানে √2 গুণ হচ্ছে তোমার বেশি হয়ে যায় এসিতে, তার জন্য এখানে এটা ডেঞ্জারাস। এটাও বইতে পাওয়ারের জায়গায় লেখা আছে, আমি তাও এক্সপ্লেন করে দিলাম, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, টেলিগ্রামও বলতে পারো। আচ্ছা দেন কি বলছে যে a copper wire of length L rotating about the one axis end of the uniform magnetic field with a V constant and the direction is omega, what is the EMF? সো এটা হচ্ছে তোমার কত নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে তোমার বি নাম্বার, কত বি, 20 বি, 20 অথবা বি, ঠিক আছে, 20 অথবা বি মানে কি বলছে তোমার হচ্ছে একটা এটাও বইয়ে করাই আছে, একটা রড আছে, তার এল ডিস্টেন্সে তুমি ডিএল ধরে নিলে, এল তার হচ্ছে দূরত্বে, ওটাকে তুমি বৃত্তাকার কথা কক্ষপথেও ঘুরছে, তো ভি আমরা এটা ওমেগা একটা ফ্রিকোয়েন্সিতে ঘুরছে, তাহলে ভি ইকুয়াল টু কি হয়, ওমেগা এল। ওকে, তো আমরা জানি কি ইলেকট্রিক মানে তোমার যে তড়িৎচালক বলটা তৈরি হবে সেটা কি হয়, বিভিএল ডিএল, বিভি ডিএল, ঠিক আছে, এখন ভি মানে কি লিখলাম, ওমেগা এল ডিএল, 0 to L হচ্ছে তার দৈর্ঘ্যটা, তাহলে বি ওমেগা L²/2, এটা হচ্ছে হাফ বি ওমেগা L²। সো এটা হচ্ছে তোমার তড়িৎচালক বলটা মানে ইএমএফটা এত, হাফ বি L²। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে কি, সি নাম্বার কোশ্চেনটা চলে যায়, সি নাম্বার কোশ্চেনটা ইম্পর্টেন্ট, প্রবলেমস গুলো ভালো করে করবে, মানে বুঝে করবে, থিওরি তো মাঝে মাঝে অনেকে মুখস্থ করে নেয়। আচ্ছা 5 অ্যাম্পিয়ার প্রবাহে 500 পাক সংখ্যাযুক্ত একটি কুণ্ডলীর 2 × 10⁻⁻⁴ ওয়েভ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সঞ্চিত শক্তির মান কত? তো আমরা জানি সঞ্চিত শক্তির ফর্মুলা কি, E ইকুয়াল টু হাফ Li² ফর দ্য ইন্ডাকটেন্স। সো আমাদের গিভেন কি কি, আমরা গিভেন লিখে নি, ফার্স্টেই বলছি আমি গিভেন লিখতে, আই দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, পাক সংখ্যা n ইকুয়াল টু 500, ঠিক আছে, n দেওয়া আছে ক্যাপিটাল এর, অ্যান্ড ফাই দেওয়া আছে, ফাই উইল বি 2 × 10⁻³ ঠিক আছে, সো আমরা কি জানি ফাই ইকুয়াল টু এল আই, সো এখান থেকে আমি এল ক্যালকুলেট করে নিতে পারবো, তাহলে ফাই বাই আই ইকুয়াল টু এল, তো আমরা যদি ভ্যালু পুট করি তাহলে আমার 2 × 10⁻³ আচ্ছা, আর আমি বলছি এন হবে একটা এন, তাহলে এন বাই করে দিই এন আই, সো এন টু এত, এটা হচ্ছে আমার কত হবে এল, তা ই ইকুয়াল টু হাফ এল মানে 2 × 10⁻³ 2500, আর হচ্ছে I², আই মানে 5 মানে 25, তো এটা ক্যান্সেল আউট হয়ে গেল, ই ইকুয়াল টু 10⁻⁵ জুল। ওকে, আচ্ছা তাহলে এই কোশ্চেনটা কি ছিল আমি বলে দিই একবার। ওকে, তো এখানে তোমার কোশ্চেনটা ছিল যে আন্ডার হোয়াট কন্ডিশন, আচ্ছা এটা তো পারবে, what is the energy stored in the electromagnetic field, 5 ampere produce the electric flux is এত, তো phi is given, the what is the stored energy which is half Li², we have to first calculate the L using this formula, phi equal to n Li, n is given, L we have to calculate, I is given, so first we have to calculate the L, then putting the value of L equal in the equation 1 which is half Li², we have to get that answer. ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের কি বলছে, আচ্ছা নেক্সট কোশ্চেন তোমাদের কি বলছে
যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি, এটা তোমরা সবাই জানো, এটাতে কিছু বলার দরকার নেই। আপাতিত রশ্মির সংকট কোণ এবং প্রতিসারণকের রাশিমালা নির্ভর করো, প্রতিসারণকের রাশিমালা এটা প্রুফ করে নেবে। তো এটা তো ফর্মুলা বইতেই আছে প্রতিসারণের চ্যাপ্টারে, সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ, এটা এটা প্রুফ করে নেবে, ঠিক আছে। আচ্ছা, আমি যখন পিডিএফ দেবো তখন এটাতে থাকবে, কিন্তু আপাতত তোমাদের যদি হয় তাড়াতাড়ি হয় তাহলে তোমরা এটা প্রুফ করে নেবে, এটা প্রতিসারণক চ্যাপ্টারে থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, যে বি নাম্বার লাস্ট কোশ্চেন, এক তিনটা লেন্স আছে ও সমবায় করা আছে। এখানে ফার্স্ট একটা উত্তল লেন্স আছে, দেন একটা সমতল আর অবতল দর্পণ মিলিয়ে যেটা হয় ওটা আছে, একটা আবার উত্তল লেন্স আছে, ঠিক আছে। এটা 10 সেন্টিমিটার ফোকাল লেন্থ দিয়ে দিয়েছে, এটাও 10 সেন্টিমিটার, এটা ও সরি এটা -10, হ্যাঁ -10ই হবে অবশ্যই, আর এটা 30 সেন্টিমিটার। ওকে, এটা 30 সেন্টিমিটার দূরে আছে, ওকে, এটা 5 সেন্টিমিটার দূরে আছে, এটাতে 10 সেন্টিমিটার দূরে আছে। ওকে, এটা আমার বের করতে হবে। ফার্স্টে আমরা আচ্ছা, এখানটা অবজেক্টটা এখানে আছে 30 সেন্টিমিটার দূরে প্রথম লেন্সের থেকে, তো আমাদের ইউ তো কি হবে -30, এটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি আগে ভিটা ক্যালকুলেট করি, তো 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, তো 1/f হচ্ছে তোমার 10, তাহলে 1/10 প্লাস হচ্ছে -1/30, ইউ উইল বি -30 ইকুয়াল টু 1/f, তাহলে v ইকুয়াল টু 15 সেন্টিমিটার। তাহলে এই লেন্সের থেকে যে প্রতিবিম্বটা তৈরি হবে, ইমেজটা তৈরি হবে, সেটা হচ্ছে কত দূরে, এর থেকে 30-15 সেন্টিমিটার দূরে অবস্থিত, মানে এটা 5 আর এখানে সব এইসব জায়গায় হবে 10। ওকে, কিন্তু যে মানে এটা হচ্ছে ফার্স্ট লেন্সের ক্ষেত্রে, সেকেন্ড লেন্সের ক্ষেত্রে কি হবে, সেকেন্ড লেন্সের ক্ষেত্রে এর জন্য যে ইমেজটা তৈরি হয়েছে ওটাই হবে সেকেন্ড লেন্সের অবজেক্ট, যেরকম মাইক্রোস্কোপে হয় একটা মানে অবজেক্টিভ লেন্সের জন্য একটা ইমেজ হবে, ওই ইমেজটাই হবে অন্য লেন্সের জন্য অবজেক্ট। সিমিলারলি এখানটায় এর জন্য যে ভিটা সেটাই হয়ে যাবে আমাদের ইউর জন্য, বাট একটা ডিফারেন্স আছে, যদি লেন্সগুলো একসাথে জয়েন্ট থাকতো তাহলে এই গ্যাপিংসটা আসতো না, তাহলে আমরা ডাইরেক্ট ওখানে পেতাম। কিন্তু আমাদের ইউটা যেটা হবে এখন, সেটা হবে 15 - 5, বিকজ 5 সেন্টিমিটার দূরে আছে এখানটা, তো এর জন্য এর রেসপেক্টে এই গ্যাপিংসটাকে তো মাইনাস করতে হবে, কারণ এর রেসপেক্টে 10 সেন্টিমিটার দূরে থাকবে, তাহলে 10 সেন্টিমিটার, তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, আবার এটা ক্যালকুলেট করলে দেখা যাবে এটা হচ্ছে কত -10 সেন্টিমিটার, তাই তো, তাই তো ছিল মনে হয়, হ্যাঁ -10, সো তাহলে 1/v ইকুয়াল টু কি হয়ে যাবে, আচ্ছা -10 শুধু আচ্ছা f ইকুয়াল টু 1/-10, ভিটা কি হয়ে যাবে, ভিটা হচ্ছে 1/u মানে 10, শুধু 10, আচ্ছা শুধু 10 হবে, এইদিকে কিন্তু লাইটের অপোজিটে মানে এই এক্স অ্যাক্সিসের দিকে আছে, তো প্লাস হবে, মাইনাস হবে না কিন্তু আবার, ইউ মানে মাইনাস, এটা অনেকে ধারণা, ইউ মানে এখানে প্লাস হচ্ছে কেন, এক্স অ্যাক্সিসের দিকে অবজেক্ট, হ্যাঁ এই সাইডে নাই, এক্স অ্যাক্সিসের দিকে প্লাস, ওই জন্য ইউ মানেই মাইনাস, এটা ভাবাটা ভুল। ভি ইকুয়াল টু তাহলে কত হবে, 0, মানে ভি ইকুয়াল টু হবে ইনফাইনাইট, ইনফাইনাইট ডিস্টেন্সে থাকবে, ঠিক আছে। আচ্ছা, ইনফাইনাইট ডিস্টেন্স অবজেক্ট চলে গেছে, তাহলে এখন সেকেন্ড কেসে কি হবে, সেকেন্ড কেসে আমার যে নতুন মানে ভি ইকুয়াল টু ইনফাইনাইট, তাহলে u3 সেকেন্ড লেন্সের জন্য অবজেক্টটা কি হবে, ইনফাইনিটি হবে, ওই মাইনাস করেও কি লাভ, ইনফাইনাইটের সাথে তুমি যতই মাইনাস করো ইনফাইনিটি হবে, যদি কোনো ভ্যালু আসতো তাহলে কিন্তু আবার মাইনাস করতে লাগতো, ঠিক আছে, u3টা। ওকে, তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, তাহলে 1/v ইকুয়াল টু 1/f মানে কত, 1/f হচ্ছে 30 মাইনাস 1/u, u হচ্ছে তোমার ইনফাইনাইট, তাহলে v ইকুয়াল টু কত হলো 30, তাহলে 30 সেন্টিমিটার দূরে হচ্ছে অবজেক্টটা তৈরি হবে, ঠিক আছে। তো এখানে এটা ডায়াগ্রাম ইজ গিভেন অ্যান্ড অবজেক্ট ইজ at a distance 30 centimeter away from this first lens. The focal length of this lens is 10 centimeter. First, we have to using the lens formula, we have to calculate the u. So, what is the u? U is first case, in the case of first case, u is minus x direction, so u equal to -30. We have to calculate v using this. F equal to 10. 10 is given. So 1/10 minus 1/30, you have to calculate v equal to 15. And next case, in the next case, the image is created after the 15 centimeters, so that is a 5 and there is a 10 centimeter away, so the 10 centimeter away the image is created for due to this lens, which is the nothing but the object of the second lens. Okay, the object of the second lens is away 10 centimeter away
from the second lens. So u is positive because u, in that case, u is the x direction. Okay, so 1 by v equal to minus 10 plus 1 by 10. So in that case, for this lens, the image at the infinite, so at the infinite image, so for this lens, where is the object? Where is the object? Object is at infinite. So we have to know that if the object is infinite, where object is the infinite, then the image is created at the focus of that lens. So in the focus for this lens, focus is 30. So image is created the 30 সেন্টিমিটার। ওকে, এই যে 30 সেন্টিমিটার। ঠিক আছে, তা আমরা এখান থেকেও কিন্তু অ্যান্সারটা করে নিতে পারতাম। এখানে ইনফাইনাইট, তাহলে এই লেন্সের জন্য এটা ইনফাইনাইট ডিস্টেন্স হবে। এখন উত্তল দর্পণের কেসে ইনফাইনাইট অসীমে যদি কোনো বস্তু থাকে, তার অবজেক্টটা হচ্ছে ইমেজ তৈরি হয়। তাহলে এটা যদি 30 সেন্টিমিটার, এটা যদি 30 সেন্টিমিটার দূরে অবজেক্ট থাকে, মানে এটা যদি ফোকাল লেন্থ 30 সেন্টিমিটার হয় ফোকাস দৈর্ঘ্য, তাহলে অবজেক্টে মানে ফোকাস মানে ইমেজটাও তোমার 30 সেন্টিমিটারে হবে। ঠিক আছে, তাহলে আজকের পর্যন্ত এখানটাই তোমাদের তোমাদের সেকশনটা পুরো শেষ হয়ে গেল। সেট 1 এর 2টা আমার কালকে আমি আপলোড করে দেবো। আচ্ছা, তো আমি কোশ্চেন্স আর এগুলো সব আমি টেলিগ্রামে পাঠিয়ে দিচ্ছি, এবং এই পিডিএফটা পেতে একটু টাইম লাগবে। হ্যাঁ, তোমরা এখান থেকে করতে থাকো, আমি পাঠিয়ে দেবো এই সপ্তাহের মধ্যে, কারণ একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আমি এটা করতে পারছি না। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবার সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে, তাহলে আমি মানে আমার ভালো লাগে, তো আমি বেশি বেশি করে ভিডিও ছাড়বো তাড়াতাড়ি। হ্যাঁ, আর রাইমার্টিনের সেট ইউনিট 2 সলিউশনটা চাচ্ছ তো? আমার একটু প্রবলেম, আমাকে পাঠিয়েছে পাঠিয়েছে কি জানি নামটা ভুলে গেলাম। যাই হোক, থ্যাংক ইউ তাকেও। আমি ওটা করে দেবো, মানে ওটা আমি করবো, করে দেবো ওটা। একটু একটু বাইরে আছি তো, বাড়ির বাইরে, এর জন্য একটু দেরি হচ্ছে আসতে। তো কোনো অসুবিধা নেই, আমি নেক্সট দিন এটা ওই সেট টু রাইমার্টিনও কমপ্লিট করবো। আগে টেস্ট ওয়ারটা করে নিই ফটাফট। তো টেস্ট ওয়ার বেশি চ্যাপ্টার্স তো নেই, কম আছে, রাইমার্টিন তো করা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা থাকো, দেখো, কিপ লার্নিং।